হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডক্টর রয়েস ক্লাসেস। তোমরা সকলেই জানো যে EMRS, DSSSB এবং আগামীতে আরও বেশ কয়েকটি পরীক্ষার নোটিফিকেশান বেরোবে। EMRS অ্যান্ড DSSSB তো অলরেডি বেরিয়ে গেছে, অ্যান্ড টিচিং অ্যাপটিটিউড ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ ইট। আর আমরা সেটার ভিডিওসগুলো শুরু করে দিয়েছি সিরিজ। ফার্স্ট ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে অন টিচিং নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। আজকে তার কন্টিনিউয়েশন টিচিং নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সের আজকে হবে সেকেন্ড ক্লাস, অ্যান্ড নেক্সট ক্লাসে আমরা শুরু করব অবজেক্টিভস দিয়ে। তাই তোমাদেরকে বলবো কোনো ভিডিওকে স্কিপ করবে না। আমি EMRS বলো বা DSSSB বলো বা সবগুলো পরীক্ষার জন্যই আমি প্রত্যেকটা এরিয়া কভার করব ফ্রম টিচিং অ্যাপটিটিউড। তো চলো স্টার্ট করা যাক। এই পরীক্ষাগুলোকে মাথায় রেখে আমি টিচিং অ্যাপটিটিউডটাকে ফুললি কভার করার চেষ্টা করেছি ফ্রম ডিফারেন্ট সোর্সেস, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। আশা করি তোমাদের সকলেরই হেল্প হবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমরা শুরু করব প্রিন্সিপালস অফ টিচিং। প্রিন্সিপাল বলতে আমরা কি বুঝি? প্রিন্সিপাল বলতে একটা রুল তৈরি হয়ে যায়, তাই তো? একটা রুল এখানে হচ্ছে আমরা একটা যখন পড়াবো, আমরা যখন টিচিংটাকে মাথায় রেখে আমাদের এগোতে হবে, তো সেখানে মনে রাখতে হবে বেশি কিছু নয়, ব্যাপারগুলোকে খুব সিম্পলি দেখলেই হবে। শুধু আমি চাই প্রত্যেকটা প্রিন্সিপালগুলো তোমাদের মাথায় একবার করে বসে যাক, একবার অন্তত পড়লে পরে সেটার সাথে তোমরা একটু অ্যাকোয়েন্টেড থাকবে। প্রিন্সিপাল মানেই হচ্ছে আমাদের সবসময় মাথায় রাখতে হবে দ্যাট উই হ্যাভ টু বি ভেরি পজিটিভ while imparting lessons to the learners. তো সেখানেই মাথায় রেখে আমরা প্রিন্সিপালস অফ টিচিংটাকে দুভাবে ভাগ করেছি। একটাকে জেনারেল প্রিন্সিপালস করেছি, আর একটা হচ্ছে সাইকোলজিক্যাল প্রিন্সিপালস। তো জেনারেল প্রিন্সিপাল মানে ওই একই কথা যেটা বললাম, মেইনলি মাথায় রাখতে হবে ইট হ্যাজ টু বি পজিটিভ। সবসময় পজিটিভ একটা আউটলুক রেখে আমাদের টিচিং অ্যাপটিটিউডটাকে আমাদেরকে ধরতে হবে, সেটাই হলো জেনারেল প্রিন্সিপালস। চলো দেখা যাক। যেমন বলা হচ্ছে প্রিন্সিপাল অফ প্ল্যানিং, প্রথমটা যেটা আমরা আগেও বলেছি, আগের ভিডিওগুলোতেও বলেছি, বিফোর স্টার্টিং আ লেসন ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট দ্য টিচার হ্যাজ টু প্ল্যান আ লেসন। কারণ আমরা যখন আমাদের যাতে ক্লাসটা ইফেক্টিভ হয়, মানে ইফেক্টিভ ক্লাস মানে যে লার্নিং হ্যাজ টেকেন প্লেস, যেটা আমরা আগের ভিডিওতেও বলেছি। সো ইফেক্টিভ ক্লাস হবার জন্য, করার জন্য আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু সেট অ্যান অবজেক্টিভ। তো এই অবজেক্টিভটাকে যাতে আমরা ফুলফিল করতে পারি, অবজেক্টিভটাকে যাতে আমরা অ্যাকোয়ার করতে পারি, অ্যাচিভ করতে পারি, সো ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট উই প্ল্যান দ্য হোল ক্লাস, তাই না? বিফোর হ্যান্ড প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে একটা বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ প্ল্যানিং। নেক্সট ইজ প্রিন্সিপাল অফ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি। এটা তো অবশ্যই হতে হবে, যে কোনো ক্লাসে ফ্লেক্সিবিলিটি রাখতেই হবে। ইউ মে প্ল্যান, অনেক কিছু আমরা বিফোর দ্য স্টার্টিং অফ দ্য ক্লাস আমরা প্ল্যান করি, বাট আফটার এন্টারিং দ্য ক্লাস এমন হতেই পারে যে সিচুয়েশন বিকামস ডিফারেন্ট, আর ইনস্ট্যান্টলি আমরা বলি টিচিং ইজ অ্যান আর্ট। তো তার মানেটা হচ্ছে দ্য টিচার হ্যাজ টু ক্রিয়েট আ নিউ। তার ফ্লেক্সিবিলিটি থাকতে হতে পারে, যেই প্ল্যানিংয়ে এসেছে সেই প্ল্যানিংটাকে তাকে চেঞ্জ করতে হতে পারে। সো দ্যাট ফ্লেক্সিবিলিটি অ্যান্ড ইলাস্টিসিটি, এই প্রিন্সিপালটাও আমাদের ভেরি ইম্পর্টেন্ট উইথ রিলেশন টু টিচিং। নেক্সট ইজ প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টার্ডনেস। আমরা কার জন্য ক্লাসে যাচ্ছি? আমাদের টার্গেট পপুলেশন কারা? দ্য চিলড্রেন। তো চিলড্রেন যদি আমার টার্গেট পপুলেশন হয়, আমার যদি উদ্দেশ্যটা থাকে, অবজেক্টিভটা হবে ইফেক্টিভ টিচিং করানো, মানে স্টুডেন্টদের যদি স্টুডেন্টসরা যেন প্রপার লার্নিংটা তারা যেন অ্যাকোয়ার করতে পারে, তো সেখানে আমাদের কাদের নিডটাকে মাথায় রাখতে হবে, কাদের জন্য কাজটা করছি, চিলড্রেনদের জন্য করছি। তো আমার ক্লাস হবে চাইল্ড সেন্টার্ডনেস, ওদের কথা মাথায় রেখে আমাদের ফুল প্ল্যানিংটাকে করতে হবে। তো প্রিন্সিপাল অফ চাইল্ড সেন্টার্ডনেস। প্রিন্সিপাল অফ ইউটিলাইজিং পাস্ট প্রিন্সিপালস। ওল্ড যে রুলস আছে সেই রুলসগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে, কারণ ওল্ড রুলসেরও ইউজ আমাদের প্রয়োজনে করতে হতে পারে, বা ওল্ড রুলসটাকে ব্যবহার করার পরে আমি কি রেজাল্ট পেয়েছিলাম তার উপরে ডিপেন্ড করে আমাকে নেক্সট স্টেপ নিতে হতে পারে। হয়তো সেই আগের রেজাল্টটা যদি আমার ইফেক্টিভ হয়েছে বলে আমার মনে হয়ে থাকে, তাহলে আই ক্যান রিপিট দ্যাট। যদি আমি মনে করি আমার ওল্ড রুল যেটা আমি ব্যবহার করেছিলাম, ওল্ড প্রিন্সিপাল যেটা ব্যবহার করেছিলাম, ইট ওয়াজ নট অ্যাজ ইফেক্টিভ অ্যাজ আই এম প্ল্যানিং অ্যাট প্রেজেন্ট, তাহলে আমি সেটাকে অ্যাভয়েড করতে পারি, বা সেখান থেকে যেটুকু আমি মনে হয়েছিল আমার প্রথমবার বা আগের বার প্রিন্সিপালটা ব্যবহার করার পরে যে না এইটুকু এরিয়া আই ক্যান ইউজ, তো সেটাকে আমরা ইউজ করতে পারি। মানে সেটাই হলো ইউটিলাইজিং দ্য পাস্ট প্রিন্সিপালস। শুধু পাস্ট প্রিন্সিপালস মানে ইয়োর এক্সপিরিয়েন্সেস অন দ্য পাস্ট প্রিন্সিপালস অর উইথ দ্য পাস্ট প্রিন্সিপালস। নেক্সট ইজ প্রিন্সিপাল অফ ডেফিনিটিভনেস অফ গোলস অফ অর অবজেক্টিভস। মানে ডেফিনিটিভনেস হবে এটা। তা বলা হচ্ছে প্রিন্সিপাল অফ ডেফিনিটিভনেস মানে ইউ হ্যাভ টু বি ডেফিনিট টুয়ার্ডস ইয়োর গোলস। ভুললে হবে না, দ্য গোল অর দ্য অবজেক্টিভ দ্যাট ইউ হ্যাভ ফর্মড। আমরা সেখান থেকে কিন্তু ট্র্যাক চেঞ্জ করলে চলবে না, আমাদের অবজেক্টিভটাকেই টার্গেট করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। প্রিন্সিপাল অফ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট, ইটস নট কন্ডাক্টিভ, সরি অনেকগুলো টাইপো মিস্টেক হয়ে গেছে। প্রিন্সিপাল অফ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট অ্যান্ড প্রপার কন্ট্রোল। কন্ডিউসিভ বলতে কি which would be very helpful. Helpful environment has to be created. Helpful environment has to be provided to the learner. Helpful মানে কি you have to provide them with stimulus, because আমরা যদি helpful environment তাদের জন্য প্রোভাইড না করি, তাদেরকে যদি প্রপারলি আমরা কন্ট্রোল না করি, they won't be very easy for them to acquire the lessons. তো আমাদের সেই প্রিন্সিপালটাকে মাথায় রাখা। প্রিন্সিপাল
সরি, অনেক টাইপো মিস্টেক। প্রিন্সিপাল অফ মেকিং প্রভিশনস ফর ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসের কথা মাথায় রাখতে হবে। একটা ক্লাসে আমাদের ডিফারেন্ট ইন্ডিভিজুয়ালস থাকে, ডিফারেন্ট টাইপস অফ স্টুডেন্টস থাকবে। তাদের কগনিটিভ যে আমাদের হয়তো স্কিল ডেভেলপমেন্ট সমানভাবে হয়নি, হয়তো তাদের সাইকোমোটর স্কিলসের ক্ষেত্রেও দেখবো ডিফারেন্স আছে, তো এফেক্টিভ ডোমেনের ক্ষেত্রেও দেখবো তাদের মধ্যে ডিফারেন্স আছে। তো ডিফারেন্সেস আর অলওয়েজ দেয়ার, হ্যাঁ না? তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসগুলোকে মাথায় রেখে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য স্টুডেন্টস আমাদেরকে তৈরি করতে হবে টিচিং স্ট্র্যাটেজিসগুলোকে। নেক্সট ইজ প্রিন্সিপাল অফ ইফেক্টিভ স্ট্র্যাটেজিস অ্যান্ড ইনস্ট্রাকশনাল মেটেরিয়াল। স্বাভাবিকভাবেই আমি কোন টিচিং স্ট্র্যাটেজিটাকে ব্যবহার করবো, স্ট্র্যাটেজিটাকে আমরা যে সিলেক্ট করবো, এটা মাথায় রেখে সিলেক্ট করতে হবে যে উইচ স্ট্র্যাটেজি উড বি ইফেক্টিভ ইনাফ। আমার সেটা কোন স্ট্র্যাটেজিটাকে নিলে স্টুডেন্টসদের জন্য বোঝার সহজ হয়ে যাবে, তাদের বুঝতে মানে সাহায্য হবে বেশি, সেরকমই একটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি নিতে হবে। ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালটাও অ্যাকর্ডিংলি আমাকে নিতে হবে, ওয়েদার আমি টিএলএমগুলো ব্যবহার করছি, আমি চার্ট ব্যবহার করলে ভালো হবে কিনা, আমার একটা ডায়াগ্রাম দেখালে ভালো হবে কিনা, বা আমার একটা মডেল তৈরি করলে ভালো হবে কিনা। তো এইরকমভাবে আমাকে চিন্তা করতে হবে, ইনস্ট্রাকশনাল মেটেরিয়ালটা অ্যাকর্ডিংলি তৈরি করতে হবে। প্রিন্সিপাল অফ লিঙ্কিং উইথ অ্যাকচুয়াল লাইফ, ভেরি ইম্পর্টেন্ট, লিঙ্কিং উইথ অ্যাকচুয়াল লাইফ। কারণ আমাদের যদি আমরা এভরিডে লাইফ, এভরিডে আমাদের এক্সাম্পলসগুলো যদি স্টুডেন্টসদের কাছে তুলে ধরা হয়, তাহলে কিন্তু তারা যে কোনো চ্যাপ্টার, যে কোনো লেসন, যে কোনো কিছু ওরা সহজেই বুঝে নিতে পারবে, সহজেই তারা উপলব্ধি করতে পারবে, কারণ তারা সেটাকে রিলেট করবে তাদের এভরিডে লাইফস্টাইলের সাথে। নেক্সট ইজ প্রিন্সিপাল অফ কোরিলেশন উইথ আদার সাবজেক্টস, ইম্পর্টেন্ট। অন্যান্য সাবজেক্টকে আমরা একটা সাবজেক্ট পড়তে গিয়ে আরেকটা সাবজেক্টের মধ্যে ঢুকে যাই আমরা, এইভাবে কি হচ্ছে আমাদের ব্রডেন্ড হয়ে যায় আমাদের এরিয়াটা। কোরিলেশন, একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের রিলেশনটাকেও আমরা কিন্তু এখানে দেখব। প্রিন্সিপাল অফ অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য স্টুডেন্টস। টিচার্স শুধু হলে হবে না, আমরা বলছি চাইল্ড সেন্টার্ডনেসটাকে মাথায় রাখতে হবে। তো স্টুডেন্টস আর অ্যাক্টিভলি পারফর্মিং, অ্যাক্টিভলি পার্টিসিপেটিং, দ্য টিচার হ্যাজ টু মেক শিওর। আগেটা আমরা বললাম জেনারেল প্রিন্সিপালস, তাহলে খেয়াল রাখবে জেনারেল প্রিন্সিপালসগুলো মেইনলি সবগুলোকে একটা পজিটিভ একটা আউটলুক রাখতে হবে এই বিং আ টিচার। এবার হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল প্রিন্সিপালস মানে কি কি সাইকোলজিক্যাল প্রিন্সিপালস যাবে? প্রিন্সিপাল অফ মোটিভেশন, বোথ ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক, অ্যান্ড ইন্টারেস্ট। Because if the students are not motivated, if the children are not motivated, if the learners are not motivated, you cannot expect that the learners will take interest in your class. And if they do not take interest in your class, how can you say that your class will be, your teaching will be an effective one? হতে পারে না। তো সেইখানে আমাদের দেখতে হবে মোটিভেশন, স্টুডেন্টসদেরকে প্রপারলি মোটিভেটেড হচ্ছে কিনা, বোথ ইন্ট্রিনসিক অ্যান্ড এক্সট্রিনসিক, আর তার সাথে ইন্টারেস্টটা তাদের ফর্ম হচ্ছে কিনা সেই সাবজেক্টের প্রতি, সেই বিষয়টার প্রতি। নেক্সট হচ্ছে, এটা কিন্তু একজন টিচারেরই দায়িত্ব সেই ইন্টারেস্টটাকে গ্রো করানো। প্রিন্সিপাল অফ রিপিটিশন অ্যান্ড এক্সারসাইজ, অনেক সময় দেখবো আমরা মেমোরাইজ করি অনেক কিছুকে বারবার করে বলি। এই বারবার করে বলা বা এক্সারসাইজগুলো বারবার করে প্র্যাকটিস করা, আমরা বলি না প্র্যাকটিস মেক্স পারফেক্ট, হ্যাঁ না? তো প্র্যাকটিস যত হবে তত বিষয়গুলো আরও কারেক্ট হবে, কারেক্টনেসের দিকে এগোবে, পারফেক্টনেসের দিকে এগোবে। প্রিন্সিপাল অফ এমপ্যাথি অ্যান্ড কোঅপারেশন, খেয়াল রাখতে হবে এমপ্যাথি মানে এমপ্যাথি, নট সিম্প্যাথি। এমপ্যাথি মানে আমাদেরকে একজন টিচারকে অ্যাজ আ টিচার ইউ নিড টু প্লেস ইয়োরসেলফ ইন দ্য পজিশন অফ দ্য স্টুডেন্ট, দেয়ার কন্ডিশন, দেয়ার ফিলিং, দেয়ার ইমোশনাল কন্ডিশনস। তো এই এমপ্যাথিটা রাখতে হবে, and you have to share, you have to cooperate, you have to provide your full cooperation. Principle of remedial teaching, very important. You need to find, first of all, diagnose. আমাদেরকে আগে খুঁজে বার করতে হবে where the difficulty level is there in the students understanding, হ্যাঁ না? কোথায় ডিফিকাল্টিটা আছে, কোন জায়গাটা আছে, and when you find it out, it becomes important, it becomes necessity that you provide remedial classes. Remedial মানে সেই জায়গাটাকে কিভাবে রেকটিফাই করা যেতে পারে, সেটাকে কিভাবে কমপ্লিট করা যেতে পারে, কিভাবে you can make good use of that. Next, principle of fostering creativity and self-expression. Fostering মানে কি? Fostering মানে to enhance, to bring about that quality of creativeness. তো বলছে স্টুডেন্টসদের মধ্যে ক্রিয়েটিভিটিটাকে তৈরি করা, সেটা মাথায় আনতে হবে। প্রিন্সিপাল মানে এই রুল, এই আইডিওলজিটা একজন টিচারের থাকতে হবে যে সে যেন স্টুডেন্টদের মধ্যে ক্রিয়েটিভিটিটা যাতে তাদের মধ্যে গ্রো করে, সেই ব্যাপারটাকে দে মেক শিওর, অ্যান্ড তার সাথে সেলফ এক্সপ্রেশন। বিকজ রট লার্নিং ইজ নেভার ইউজফুল, রট লার্নিং ইজ অলওয়েজ ইউজলেস, হ্যাঁ না? তো সেখানে ক্রিয়েটিভিটির সাথে সাথে সেলফ এক্সপ্রেশন, এটা হচ্ছে একটা নিজস্বতা তৈরি হয়। দিস সেলফ এক্সপ্রেশন ক্যান ব্রিং অ্যাবাউট গুড কনসেপ্ট, I mean creating or having good concept about a subject.
প্রিন্সিপাল অফ ইউটিলাইজিং গ্রুপ ডাইনামিক্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা গ্রুপ অ্যাক্টিভিটি, গ্রুপ ডাইনামিক্স, মানে এখানে দেখতে হবে একা নয়, গ্রুপ ডিসকাশনস ক্লাসে করানো, একটা প্রজেক্ট করা হচ্ছে, যে প্রজেক্টের মধ্যে একটা গ্রুপ তৈরি করা হচ্ছে, দে আর ডুইং ইট, মানে গ্রুপ ওয়ার্ককে এখানে দিতে হবে। তার সাথে তারা অনেক কিছু শেখে, তারা শেয়ারিং শেখে, তারা আন্ডারস্ট্যান্ডিংটা শেখে, তারা প্রপার কমিউনিকেশনটা শেখে। তো এই গ্রুপ ডাইনামিক্সটাকেও কিন্তু ইউজ করতে হবে। প্রিন্সিপালস অফ চেঞ্জ, রেস্ট অ্যান্ড রিক্রিয়েশন, দিস ইজ ইম্পর্টেন্ট। একই জিনিস হতে থাকা মানে ইট বিকামস মোনোটোনাস, it becomes monotonous. So এখান থেকে আমাদের আনতে হবে, if anything is repeated again and again, it will become monotonous. So what is important is change. So if change comes, you just rest, think about it, create something anew from your mind, নতুন কিছু ভাবনা চিন্তা করো, and try to recreate. এটা একজন টিচারের দায়িত্ব, প্রিন্সিপাল অফ টিচিং, যে একজন টিচারের উচিত যে he should motivate his students to recreate. নেক্সট ইজ প্রিন্সিপাল অফ এনকারেজিং সেলফ লার্নিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কতক্ষণ আমরা চাবি দেবো, কতক্ষণ চাবি ঘোরাবো আর পুতুল নাচ দেখবো, তাই না? যে অনেকটা হয় না, ওই যে চাবি ঘোরানো পুতুল নাচ যেগুলো হয়, যে চাবি ঘোরানোর পরে একটা সময় পুতুলটা ঘুরে ঘুরে আবার সে নিজের জায়গায় চলে আসে। সো ইট ইজ নট ভেরি হেলদি, কারণ তার জন্য সবসময় কাউকে থাকতে হবে চাবি ঘোরানোর জন্য। সো হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইজ সেলফ লার্নিং, লেট দেম আন্ডারস্ট্যান্ড, লেট দেম ফিল দ্যাট সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট ওয়ে। নিজে শেখা, নিজের খিদে, নিজের থাকা, নিজের বোঝা আমার কিসের প্রয়োজন আছে, সেই জায়গাটাকে সে সিলেক্ট করতে হবে। প্রিন্সিপাল অফ সেলফ লার্ন, অ্যান্ড ফর দ্যাট ইউ হ্যাভ টু এনকারেজ ইয়োর স্টুডেন্টস। Principle of providing training to senses, this is also important, training to senses, মানে আমাদের সেন্সেসগুলোকে প্রপারলি টিউনড করা, all these are psychological principles. মানে এই বিষয়গুলো খুব একটা ব্যাপার নয়, শুধু সবগুলোকে একটু মাথার মধ্যে রাখা, just you remain acquainted with all these principles, বাস this much. আচ্ছা, নেক্সট, এই প্রিন্সিপালসগুলোকে যাতে ফলো করা হয়, কিছু ফ্রেমওয়ার্কস, আমাদের গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল কিছু ফ্রেমওয়ার্কস আছে উইচ সাপোর্টস এডুকেশন। এই প্রিন্সিপালগুলো কেন? এডুকেশনটা যাতে প্রপারলি ইমপ্লিমেন্টেড হয়, তাই জন্যই এই প্রিন্সিপালগুলোকে ফলো করতে বলা হচ্ছে। আবার একটা কথা মনে রাখতে হবে, শুধু প্রিন্সিপালকে ফলো করা নয়, তার জন্য কিছু পলিসিসও তৈরি হচ্ছে, যাতে সেটাকে আমরা কি করি, ম্যান্ডেটরি করি। এই ম্যান্ডেটরি করবার জন্য কিছু গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল ফ্রেমওয়ার্কস আছে। আমরা এখানে বাস কয়েকটা ফর ইয়োর নলেজ আমরা এখানে একটু ইনফরমেশনটা দিচ্ছি, ইউ শুড নো অল দিস। এখানে আমি ফ্রেমওয়ার্কসগুলো বলেছি আর তাদের ফোকাসটাকেও বলেছি, ঠিক আছে? তো এখানে আমাদের প্রথমটা আমরা বলছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, SDG 4, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। আমরা জানি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এডুকেশনের উপরে যেটা আছে সেটা হচ্ছে SDG 4, মনে রাখতে হয়, বিভিন্ন এরিয়ার উপরে হয়। সেখানে 4 নম্বরটা কিন্তু হচ্ছে অন এডুকেশন, এটা জানা দরকার। আচ্ছা, এটা কি ছিল? দ্যাট বাই 2030, বাই দ্য ইয়ার 2000 by the year 2030 কি করতে হবে? ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন ফর অল, এটা আমাদের টার্গেট। তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 কি বলছে? দ্যাট বাই দ্য ইয়ার 2030 আমাদের থ্রু আউট আওয়ার কান্ট্রি ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশনটা যেন থাকে, ইনক্লুসিভ কোয়ালিটি এডুকেশন, যে কেউ যেন বাদ না পড়ে, সকলেই যেন কোয়ালিটি এডুকেশনটা পায়। আরেকটি হচ্ছে UNCRPD, এটা খেয়াল রাখবে, 2006 এটা হয়েছিল। UNCRPD, এটার ফুল ফর্মটা জানা দরকার, ইউনাইটেড নেশনস কনভেনশনস অন রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, UNCRPD, এটা কিন্তু কয়েকবার প্রশ্ন এসেছে বিভিন্ন জায়গায়, যে UNCRPD কি হয়? ইট স্ট্যান্ডস ফর ইউনাইটেড নেশনস কনভেনশনস অন রাইটস অফ পারসনস উইথ ডিসেবিলিটিস, যারা ডিসেবলড পারসন তাদের রাইটস, তাদের অধিকার নিয়ে যেটা আছে। তো এখানে তাদের কি অধিকার আছে? UNCRPD কি বলছে? বলছে রাইট টু ইনক্লুসিভ এডুকেশন ফর পারসনস উইথ ডিসেবিলিটিস, এটা কি UNCRPD। আর্টিকেল 21A আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে আমরা জানি, এটা কি বোঝায়? কি বলে? ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর অল, মানে ফর এজেস 6 to 14 এর মধ্যে যতজন আছে সবার পেতে পারে ওরা, তারা ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। খেয়াল রাখবে আর্টিকেল 21A। নেক্সট ইজ, তাই এই আর্টিকেল 21A যাতে ইমপ্লিমেন্টেড হয়, সেটাকে এনফোর্স করবার জন্য রাইট টু এডুকেশন অ্যাক্ট চলে আসলো 2009, যে বলছে লিগাল ফ্রেমওয়ার্ক এনশোরিং ফ্রি এডুকেশন যাতে হয় সেটা। এবং তারপরেরটা হচ্ছে ইউনেস্কোস পিলার্স অফ টিচিং। আমরা যখন বলবো ইউনেস্কোর যে 4 পিলার নিয়ে আমরা আলোচনা করবো, দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। ইউনেস্কোর এই যে পিলার্স অফ টিচিং, যেটাকে 4 পিলার বলা হয়, এটা শুধু একটা সিঙ্গল ডক্ট্রিন নয়, এটাকে 4টে লয়ের মধ্যে দিয়ে, 4টে পিলারের মধ্যে দিয়ে বলা হয় ইউনেস্কোর 4 পিলার্স অফ এডুকেশন। এবার কি বলছে এখানে বলছে ফার্স্ট ওয়ান ইজ লার্নিং টু নো। লার্নিং টু নো, লার্নিং টু নো মানে কি? যে লার্নিং টু নো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক নলেজ, জানা, বেসিক নলেজটাকে জানা, লার্নিং টু নো। তারপর এটা সেকেন্ড পিলারটা কি? লার্নিং টু ডু, দ্যাট ইজ আমি যেই বেসিক নলেজটাকে জানলাম সেটাকে এখন ডু মানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাইং নলেজ ইন রিয়েল লাইফ, কোথায় অ্যাপ্লাই করতে হবে? আমার রিয়েল লাইফ সিচুয়েশনে অ্যাপ্লাই করতে হবে। তাহলে একটা হচ্ছে লার্নিং টু নো, লার্নিং টু ডু, এটা হচ্ছে ইউনেস্কোস 4 পিলার্স অফ এডুকেশন। আর একটা হচ্ছে লার্নিং টু লিভ। এবার টু লিভ টুগেদার, লিভ টুগেদার বলতে কি? আমরা হাউ ইউ উইল হ্যাভ টু লিভ ইন দ্য সোসাইটি। সোসাইটিতে থাকতে গেলে আমাদের বিলিভ করতে হবে ইন পিস অ্যান্ড কোঅপারেশন।
তো এটাও আমাদের লার্নিং টু লিভ টুগেদার, পিস অ্যান্ড কোঅপারেশন। অ্যান্ড দ্য ফোর্থ পিলার ইজ লার্নিং টু বি মানে ইয়োর গ্রোথ, লার্নিং টু বি ইয়োর ওন সেলফ। কীভাবে হতে পারে বলছে, ইম্পর্টেন্ট ইজ পার্সোনাল অ্যান্ড স্পিরিচুয়াল গ্রোথ, তাকে হাইলাইট করা হচ্ছে। তাহলে ইউনেস্কোর 4 পিলার্স অফ এডুকেশন কী কী হলো? একটা হচ্ছে লার্নিং টু নো, লার্নিং টু ডু, লার্নিং টু লিভ টুগেদার অ্যান্ড লার্নিং টু বি। নেক্সট আমরা আসছি পেডাগজি ভার্সেস অ্যান্ড্রাগজি। এর বাইরে পেডাগজি অ্যান্ড অ্যান্ড্রাগজি তোমরা মোটামুটি সকলেই শুনেছো। আচ্ছা, তোমরা কি এই শব্দটা শুনেছো কখনো? হিউটাগজি। এই হিউটাগজিটা কি? এটা একটা গ্রিক ওয়ার্ড থেকে এটা আনা হয়েছে, গ্রিক ওয়ার্ড যেটা কয়েন করেছিল ইন দ্য ইয়ার 2000 হেস অ্যান্ড ক্যানিয়ন। হেস অ্যান্ড ক্যানিয়ন এই হিউটাগজিটাকে কয়েন করেছিল ইন দ্য ইয়ার 2000। হিউটাগজি মানে হচ্ছে সেলফ লার্নিং, আর এই সেলফ লার্নিংটা হবে ইন্ডিপেন্ডেন্ট অফ এনি কাইন্ড অফ ফর্মাল টিচিং। কোনো ফর্মাল টিচিংয়ের প্রয়োজনে নিজের লার্নিংটাকে করা, নিজের প্রয়োজনটাকে বোঝা এবং সেলফ লার্নিং করা, মানে যেটাকে টোটালি বলা হচ্ছে সেলফ লার্নিং ওর সেলফ ডিটারমাইন্ড লার্নিং। এই সেলফ ডিটারমাইন্ড লার্নিংই হচ্ছে হিউটাগজি। এই ক্ষেত্রে লার্নার্স নো দেয়ার ডেস্টিনেশনস, লার্নার্স জানে তাদের কি প্রয়োজন এবং তারা নিজেরাই নিজেদের প্রবলেমটাকে সলভ করার চেষ্টা করে। যখন লার্নার্স কোনো টিচারের অপেক্ষা করছে না, লার্নার্স হ্যাভ গট দ্য ফুল রেসপন্সিবিলিটি ফর দেয়ার লার্নিং প্ল্যাটফর্মস, বা লার্নার্স আর ইনকোয়ারি ড্রাইভেন, তারা নিজেদের মতন করে নিজেদের প্রবলেমসগুলোকে সর্ট আউট করার চেষ্টা করে, খুঁজে বার করে, এবং তাদের অবজেক্টিভ, তাদের চেষ্টা, তাদের অ্যাম্বিশন, তাদের টার্গেট, দে আর অ্যাওয়্যার অফ ইট। যখন নিজেই লার্নার কারো উপরে ডিপেন্ড না করে নিজেই পুরোটা বিষয়টাকে সলভ করছে, সেটা হচ্ছে হিউটাগজি। ঠিক আছে, চলো আমরা এখন হিউটাগজিতে থাকছি না, আমরা এখন পেডাগজি অ্যান্ড অ্যান্ড্রাগজি নিয়েই পড়বো। পেডাগজি ভার্সেস অ্যান্ড্রাগজি। পেডাগজি বলতে আমরা জানি, পেডাগজি মানে যেটা হচ্ছে দ্য ওয়ে ইউ ইম্পার্ট লেসন্স টু চিলড্রেন, অ্যান্ড্রাগজি মানে দ্য ওয়ে ইউ ইম্পার্ট লেসন্স টু দ্য অ্যাডাল্টস। এই তো ডিফারেন্স। পেডাগজিটার ফাউন্ডার কে ছিল? ইট ওয়াজ ফাউন্ডেড বাই জন এফ হার্বার্ট। মনে রাখতে হবে, দ্য ফাউন্ডার অফ পেডাগজি ওয়াজ জন এফ হার্বার্ট। পেডাগজিটা মানেটা কি হচ্ছে? ইট রেফার্স টু দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ টিচিং চিলড্রেন, বাচ্চাদেরকে শেখানো। টার্ম অ্যান্ড্রাগজিটা ওয়াজ কয়েন্ড বাই আলেকজান্ডার ক্যাপ। মনে রাখতে হবে, পেডাগজিটাকে করেছিল জন এফ হার্বার্ট, অ্যান্ড অ্যান্ড্রাগজিটাকে কয়েন করেছিল আলেকজান্ডার ক্যাপ। মনে রাখতে হবে, পেডাগজিটা কার জন্য? চিলড্রেনদের জন্য, কিন্তু অ্যান্ড্রাগজিটা কাদের জন্য? অ্যাডাল্টসদের জন্য। এই পার্থক্যটা তো বুঝে গেছো। এবার আমরা এখানে বুঝবো যে আমরা পড়বো যে এই ফোকাস করবো মেন এখানে, যে ফোকাস অফ লার্নিং প্রত্যেকটা বিষয়। এই পেডাগজি, এই যখন আমরা লার্নিংটাকে ফোকাস করছি, সেটা পেডাগজির ক্ষেত্রে কিভাবে ফোকাস করবো আর অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কিভাবে ফোকাস করবো। স্বাভাবিকভাবেই আমাদের বাচ্চাদেরকে একরকমভাবে পড়াবো, আর যখন আমাদের এজের, যখন ম্যাচিওর্ড কোনো ইন্ডিভিজুয়ালকে পড়াবো, সেই জন্য আমাদের ফোকাসটা, আমাদের চিন্তাভাবনাটা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার শুধু বলবো না, আমাদের প্ল্যানিং, এভরিথিং উইল চেঞ্জ। তো এখানে আমরা এইভাবে ডিফারেন্ট এরিয়াকে ধরবো, এবং পেডাগজির ক্ষেত্রে সেটা কি করবো, অ্যান্ড্রাগজির ক্ষেত্রে সেটা কি করবো, সেইভাবে একবার আলোচনা করে নিচ্ছি। এবার যখন আমরা এই ফোকাস অফ লার্নিং মানে লার্নিংয়ের ক্ষেত্রে যখন আমরা বোঝাচ্ছি, সেই সময় আমরা পেডাগজি যদি হয়, পেডাগজি বাচ্চাদেরকে যখন পড়াবো, বোঝাই যাচ্ছে বাচ্চাদেরকে পড়াবো মানে কি, বাচ্চারা তো ছোট, তারা তো নিজেরা করতে পারবে না, একজন টিচারকে পুরো দায়িত্ব নিতে হবে বাচ্চাদেরকে বোঝাবার জন্য। তো তাহলে সেটা কি হচ্ছে, বাচ্চাদেরকে বোঝানোর জন্য টিচারকেই সাহায্য করতে হবে। আর একজন অ্যাডাল্ট যে ফুললি ম্যাচিওর্ড, তাকে তো টিচার পুরোপুরি মানে জাস্ট ফ্যাসিলিটেট করবে, তাকে হেল্প করবে, তাকে পুরোপুরি পড়ানোর কোনো কারণ নেই, কারণ দ্যাট অ্যাডাল্ট ইজ ম্যাচিওর্ড ইনাফ টু আন্ডারস্ট্যান্ড হিজ নিডস। কিন্তু একটা ছোটো বাচ্চা কিন্তু তার প্রয়োজনটাকে সেইভাবে বোঝে না, তাই না? তো এখানে সেইভাবে দেখছি ফোকাস অফ লার্নিংটা। পেডাগজিটা কি হচ্ছে? টিচার সেন্টার্ড, মানে এখানে টিচার নিজেই পুরোপুরি নিজের মতন প্ল্যান আপ করে, যে টিচার নিজেই প্ল্যান করে নেয়, কারণ সেখানে বাচ্চাটা শুধুমাত্র বাচ্চাই, মানে বাচ্চার নিজস্ব ওর বোধ ক্ষমতা এত কিছু থাকে না। তো টিচার নিজেই ফুল প্ল্যানিংটা করে বাচ্চাটার কন্ডিশনটাকে মাথায় রেখে। তো এটা কি হচ্ছে? টিচার সেন্টার্ড হয় পেডাগজি, অ্যান্ড ফিক্সড ডিজাইন, এটা ফিক্সড ডিজাইন করে যে কীভাবে ছাত্রদেরকে পড়াবে। কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে তো সেটা হচ্ছে না। অ্যান্ড্রাগজির ক্ষেত্রে হচ্ছে কাদের প্রয়োজন? লার্নার্সদের প্রয়োজন বোধ করে, লার্নারদের প্রয়োজনের উপরে ডিপেন্ড করে ক্লাসেসটা হবে। তাহলে এটা হচ্ছে লার্নার সেন্টার্ড। আর যেহেতু লার্নার্সরা এখানে অ্যাডাল্ট, তো স্বাভাবিকভাবেই এখানে একজন সকলেই, প্রত্যেকটা লার্নার নিজের ডিমান্ড, নিজের প্রয়োজনটাকে বুঝতে পারে। তাদের সকলের প্রয়োজনটাও হয়তো বা আলাদা, আর তারা বিভিন্ন এরিয়ার থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মাল্টিডিসিপ্লিনারি বিভিন্ন জায়গা থেকে তারা বিলং করতে পারে। তো সেই জন্য তাদের চাহিদাটাও যেহেতু আলাদা হবে, তাহলে তাদের প্রসেসটার মধ্যে ফ্লেক্সিবিলিটি থাকতে পারে, ফ্লেক্সিবল প্রসেস থাকবে তাদের লার্নিংয়ের ক্ষেত্রে। তো এক্সপ্লেনেশনের হিসেবে আমি এখানে দিয়েছি যে পেডাগজি এমফেসাইজ দ্য টিচার্স কন্ট্রোল। পেডাগজির ক্ষেত্রে কী হবে? টিচার পুরো ক্লাসটাকে কন্ট্রোল করবে, কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কী হবে? ভ্যালুজ লার্নার ফ্রিডম অ্যান্ড অ্যাডাপ্টিবিলিটি। লার্নারকে এখানে আমরা চাপ সৃষ্টি করবো না, এটা শিখতে হবে। লার্নারের ফ্রিডম থাকবে, লার্নার কোনটাকে গ্রহণ করবে, লার্নার কীভাবে কোনটাকে গ্রহণ করবে, কারণ এখানে লার্নার তো ম্যাচিওর্ড,
এখানে লার্নার ম্যাচিওর। নেক্সট হচ্ছে আমরা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, পেডাগজিতে ক্ষেত্রে কি হচ্ছে, টিচারের ডাইরেকশন আর ডিসিশনটা হচ্ছে ডমিনেট করছে। ছোট ছেলেমেয়েরা ওরা অত কিছু বুঝবে না, টিচার যেইভাবে ক্লাসটাকে ইম্পার্ট করবে সেইভাবে সেটাকে গ্রহণ করবে ছাত্ররা। তাই এখানে পেডাগজির ক্ষেত্রে টিচারের ডাইরেকশনটা আর ডিসিশনটাই ওখানে ডমিনেট করে, কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে তা কিন্তু হয় না। লার্নার্সরা ম্যাচিওর, বারবার বলছি, তাদের অটোনমি, তাদের ইচ্ছে, তাদের চাহিদাটাকে এখানে রেসপেক্ট করা হয়। তাই বলা হচ্ছে যে ইন পেডাগজি টিচার্স মেক অল লার্নিং ডিসিশনস। পেডাগজির ক্ষেত্রে টিচার্সরা সমস্ত লার্নিং ডিসিশনসটা নেয়, কীভাবে করবে, কী পড়াবে, কী শেখাবে, পুরোপুরি টিচার। কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে লার্নার্সরা মেক দেয়ার চয়েসেস অ্যাবাউট দেয়ার ওন লার্নিং। আর লার্নার্সরা ওরা ভাবে, ওরা নিজেরা চুজ করে ওরা কোনটা পড়বে, কীভাবে নেবে, কোন জিনিসটাকে ওরা গ্রহণ করবে। রোল অফ দ্য টিচার, যখন আমরা পেডাগজির ক্লাসে থাকবো তখন রোল অফ দ্য টিচার কেমন হবে, অ্যান্ড্রাগজির ক্লাসে রোল অফ দ্য টিচার কেমন হবে। পেডাগজির ক্লাসে রোল অফ দ্য টিচার কী হবে, টিচার্স গাইডেন্স অ্যান্ড মনিটরিং অফ লার্নিং। টিচারের গাইডেন্সটাই হচ্ছে এখানে মুখ্য। টিচার গাইড করবে, মনিটরিং করবে যে হচ্ছে কিনা, ছাত্ররা শিখছে কিনা, ছাত্রদের মধ্যে ডিজায়ার্ড যে চেঞ্জেস, বিহেভিয়ারাল চেঞ্জেসটা এসেছে কিনা, মানে ইফেক্টিভ লার্নিং হয়েছে কিনা। কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কিন্তু টিচারের সেখানে গাইডেন্স নয়, এখানে ফ্যাসিলিটেট করবে। ফ্যাসিলিটেশন মানে অ্যান্ড্রাগজির ক্ষেত্রে টিচার্স মানে ছাত্ররা, লার্নাররা, ম্যাচিওর্ড অ্যাডাল্ট যারা লার্নার্স, তারা যেহেতু নিজেরাই জানে তাদের কী নিতে হবে, সেখানে টিচার শুধু কী করবে, তাদেরকে একটা হেল্প করবে, ফ্যাসিলিটেট করবে, মানে হেল্প করবে, একটু সাপোর্ট দেবে, এনকারেজমেন্ট ফর লার্নিং, তাদেরকে বলবে হ্যাঁ একটু এনকারেজ করবে, করতে পারবে, কোনো অসুবিধা নেই, আমরা আছি, আপনারা করুন, আমরা বুঝিয়ে দেবো। মানে এই এনকারেজমেন্ট ইজ অনলি নেসেসারি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু শুধু এনকারেজমেন্ট হলে হবে না, বাচ্চাদেরকে রীতিমতন মনিটরিং করতে হবে, তারা করছে তো কি করছে না, না করলে মানে যেখানেই হোক, যেভাবেই হোক, ধরে বেঁধে হলেও করাতে হবে। এখানে হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এক্সপ্লেনেশন, দ্য টিচার অ্যাক্টস অ্যাজ আ কন্ট্রোলার ইন পেডাগজি। পেডাগজির ক্ষেত্রে কিন্তু ফুল কন্ট্রোলটা থাকে টিচারের হাতে, কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কিন্তু কন্ট্রোল পাওয়ার নিয়ে থাকলে হবে না, ওখানে মেন্টারিং, জাস্ট হেল্প টু ফ্যাসিলিটেট বাই সাপোর্টিং দ্য স্টুডেন্টস। তারপর দেখবো লার্নারের ইনভলভমেন্টটা কী হয়। হ্যাঁ, পেডাগজির ক্ষেত্রে লার্নারের কী ইনভলভমেন্ট হবে আর অ্যান্ড্রাগজির ক্ষেত্রে লার্নারদের ইনভলভমেন্ট কেমন হবে। পেডাগজির ক্ষেত্রে লার্নারদের ইনভলভমেন্ট হবে প্যাসিভ রিসেপশন ইন লার্নিং। প্যাসিভ রিসেপশন মানে কি, এখানে তারা প্যাসিভ, অ্যাক্টিভ পার্ট কে করছে, নিচ্ছে মেইনলি টিচার নিচ্ছেন, টিচার তৈরি করছেন, টিচার ওদেরকে মানে টিচিংটা যাতে ওদের ইফেক্টিভ হয়, টিচার ফুল দায়িত্ব নিয়ে নিয়েছেন। তো ওদের অবস্থাটা কি হচ্ছে, দে আর অনলি রিসিভিং দ্য ইনফরমেশন, দ্য স্টুডেন্টস আর অনলি রিসিভিং। বাচ্চারা পেডাগজির ক্ষেত্রে দে আর প্যাসিভ রিসেপশন, মানে তারা শুধু বসে বসে গ্রহণ করছে। কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাডাল্টস আর অ্যাক্টিভলি পার্টিসিপেটিং ইন লার্নিং, তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট। তাহলে পেডাগজিতে স্টুডেন্টস মেইনলি রিসিভ দ্য নলেজ, মনে রাখতে হবে, আর অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কী হবে, দে অ্যাক্টিভলি পার্টিসিপেট অ্যান্ড এনগেজ উইথ ইট। মানে এই বিষয়গুলোকে শুধু একটু মাথায় রাখা তাহলেই হয়ে যাবে। নেক্সট হচ্ছে লার্নিং এনভায়রনমেন্টটা কেমন হবে। আচ্ছা, পেডাগজির ক্ষেত্রে পেডাগজির ক্ষেত্রে লার্নিং এনভায়রনমেন্ট কেমন হবে, লার্নিং উইদিন দ্য 4 walls অফ দ্য ক্লাসরুম। পেডাগজি মানে ক্লাসরুমের মধ্যে স্টুডেন্টসরা হবে 4 ওয়ালসের মধ্যে ক্লাসরুম, লার্নিং এনভায়রনমেন্ট। কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে হবে কি, নট নেসেসারি দ্যাট ইট হ্যাজ টু বি দেয়ার ইনসাইড দ্য ক্লাসরুম। সেটা হতে পারে কি, যে কোনো একটা ওয়াইডার সোশ্যাল কনটেক্সট, এটা আউটসাইড দ্য ক্লাসরুম, যে কোনো জায়গায় তাদের সুবিধে মতন, যে অ্যাডাল্ট ম্যাচিওর যারা আছে, যারা অ্যান্ড্রাগজির আন্ডারে পড়বে, তাদের সুবিধে মতন ক্লাসের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। দ্যাট ইজ নট নেসেসারি দ্যাট ইট হ্যাজ টু বি ইন দ্য 4 walls অফ দ্য ক্লাসরুম, ইট ক্যান বি, অ্যান্ড ইন মোস্ট অফ দ্য কেসেস ইট ইজ ইন দ্য ওয়াইডার সোশ্যাল কনটেক্সট। তো পেডাগজি কী করে, ক্লাসরুমের মধ্যেই হয়, কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কী হয়, এক্সটেন্ডস দ্য লার্নিং টু সোশ্যাল, পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল কনটেক্সটে আমাদের এটা হচ্ছে। নেচার অফ নলেজ, পেডাগজির ক্ষেত্রে নলেজটা কেমন হচ্ছে, নলেজ ইজ গিভেন অ্যান্ড ফিক্সড। পেডাগজির ক্ষেত্রে দ্য টিচার ইজ গিভিং নলেজ টু হিজ স্টুডেন্টস, আর সেটা কী দেবে, টিচার প্রপারলি প্ল্যান করে এসছে, একদম অর্গানাইজড ওয়েতে উনি এসছেন, উনি একটা ফিক্সড একটা এরিয়া নিয়ে এসছেন, আজকে আমি এই ইউনিটটাই করাবো, এই টেক্সটের এই পার্টটা করাবো, একটা ফিক্সড জিনিস নিয়ে এসে, অ্যান্ড নলেজ ইজ গিভেন, সেটা তারা স্টুডেন্টদেরকে প্রোভাইড করে। বাট ইন কেস অফ অ্যান্ড্রাগজি ইট ইজ নট দেয়ার, নলেজ ইভলভস অ্যান্ড ইজ ক্রিয়েটেড। স্টুডেন্টসরা এখানে অ্যান্ড্রাগজির ক্ষেত্রে ম্যাচিওর্ড অ্যাডাল্টসরা কী করছে, তারা কিন্তু জানে, দে নো হোয়াট ইজ দেয়ার নিড, তাই জন্য তারা কী করে, দে থিঙ্ক অন ইট, তাদের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস আছে, তারা নিজেদের প্রয়োজন বুঝে সেইভাবে তারা নলেজটা তাদের ইভলভড হয়। তারা নেওয়ার কোনো কারণেই তাদের অলরেডি তাদের সেই সম্পর্কে জ্ঞান আছে, অলরেডি তাদের সেই সম্পর্কে কিছুটা নলেজ আছে, অনলি দে নিড আ সাপোর্ট ফ্রম দ্য টিচার। বাস ওই সাপোর্টটা হলে কি হয়ে যায়, তাদের নলেজটা একটু ইভলভ করতে পারে, অ্যান্ড ইজ ক্রিয়েটেড অ্যান্ড রিক্রিয়েটেড। বাস, তাহলে পেডাগজি ট্রিটস নলেজ অ্যাজ অ্যাবসলিউট ট্রুথ মানে সোজা দিতে হবে ছাত্রদেরকে। অ্যান্ড্রাগজি সিজ ইট অ্যাজ ডাইনামিক অ্যান্ড ওপেন টু রিইন্টারপ্রিটেশন, মানে যা ওরা নিল, রিইন্টারপ্রিটেশন মানে কি, আমরা অ্যান্ড্রাগজির ক্ষেত্রে একজন অ্যাডাল্টকে যেইভাবে বোঝানো হচ্ছে বা যেইটা বুঝলেন একজন অ্যাডাল্ট, সে কী করলেন, আবার সেটাকে নিজের মতন করে, নিজের ভাবনা দিয়ে আবার সেটাকে চিন্তা করছে, সেটাকে আবার সে রিইন্টারপ্রেট করছে। সো দিস ইজ দ্য নেচার অফ নলেজ। ফোকাস
এরিয়াটা কি, পেডাগজিতে মেইন ফোকাসটা কোথায় হয়, ডিসিপ্লিনারি ফোকাস, মানে সাবজেক্টের উপরে মেইনলি ফোকাস করা হয়। কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কি হয়, শুধু সাবজেক্ট নয়, সেখানে মাল্টি ডিসিপ্লিনারি বিভিন্ন ডিসিপ্লিনকে একসঙ্গে নিয়ে চলতে হতে পারে। এডুকেশনাল ফোকাসের উপরে, মানে ওভারঅল এডুকেশনাল ফোকাস, কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টের উপরে নয়। পেডাগজি সেপারেট সাবজেক্টস ইন্টু ডিস্টিংক্ট এরিয়াস, হ্যাঁ না, আলাদা আলাদা করে ইংলিশ, ম্যাথস, হিন্দি, সায়েন্স এইভাবে। বাট অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কি করে, ইট ইন্টিগ্রেটস নলেজ অ্যাক্রস ডিসিপ্লিনস, মানে বিভিন্ন জায়গায় নলেজ অ্যাকুয়ারিং, তার মধ্যে একসঙ্গে সেখানে ফিলোসফি আসতে পারে, সোশিয়োলজি আসতে পারে, বিভিন্ন এরিয়াস, বিভিন্ন স্টাডির ব্রাঞ্চেসকে একসঙ্গে নিয়ে সেখানে তাদের নলেজ ইভলিউশনটা হতে পারে। এক্সপোজার টু লার্নিং ইন কেস অফ পেডাগজি, ইটস লিনিয়ার এক্সপোজার। তো পেডাগজি মানে লিনিয়ার এক্সপোজার। লিনিয়ার এক্সপোজার বলতে কি বোঝানো হচ্ছে, সিকোয়েন্সিয়াল লার্নিং, মানে সিকোয়েন্সিয়াল মানে কি বলছি আমি, স্টেপ বাই স্টেপ লার্নিং। স্টেপ বাই স্টেপ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, প্রথমে সিম্পল বোঝাবো, তারপরে ধীরে ধীরে কমপ্লেক্সের দিকে যাবো, মানে একটা সিকোয়েন্সকে মেনটেন করে এগোবো, দ্যাট ইজ লিনিয়ার এক্সপোজার। কিন্তু অ্যান্ড্রাগজির ক্ষেত্রে ইট ইজ মাল্টিপল অ্যান্ড ডাইভার্জেন্ট এক্সপোজার। এখানে সিম্পল টু কমপ্লেক্সে যাওয়ার দরকার নেই। মেবি যে একটা কমপ্লেক্স নিয়ে স্টার্ট হয়ে গেল, কমপ্লেক্স নিয়ে আলোচনা, কমপ্লেক্সটা ম্যাটারটাকেই আরেকটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করা, অ্যানালিসিস করা, সিনথেসাইজ করা, এইভাবে চলতে পারে। মানে নট নেসেসারি যে সেটা লিনিয়ারই হবে, মানে সিম্পল থেকে কমপ্লেক্সে যাবে, নট নেসেসারি। তো পেডাগজি ফলোজ আ স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়াল প্যাটার্ন। অ্যান্ড্রাগজি allows flexible exploration is very important, ঠিক আছে, exploratory and multi-dimensional learning experiences, because andragogy deals is related with the matured adults. Next, assessment system. আচ্ছা, অ্যাসেসমেন্ট সিস্টেমটা কি হয় ইন কেস অফ পেডাগজি, অ্যাসেসমেন্টটা হবে শর্ট ফিউ, আমরা বলি না ফর্মাল অ্যাসেসমেন্ট হচ্ছে, সামেটিভ, ফর্মেটিভ, এগুলো গেল। বাট অ্যান্ড্রাগজির ক্ষেত্রে কি হচ্ছে, ইট ইজ মাল্টিফেরিয়াস অ্যান্ড কন্টিনিউয়াসলি হচ্ছে, মাল্টিফেরিয়াস ফ্রম ডিফারেন্ট অ্যাঙ্গেলস এটার হতে পারে। তো পেডাগজি ইউজেস লিমিটেড ফর্মাল এক্সামস, যেটা আমরা এক্সামের মধ্যে দিয়ে স্কুলগুলোতে হয়। অ্যান্ড্রাগজি ইউজেস অনগোয়িং অ্যান্ড ভ্যারিড ফর্মস অফ অ্যাসেসমেন্ট টু প্রমোট গ্রোথ। এটা সোশ্যাল কনটেক্সটে আমাদের হতে পারে, সোশ্যাল কনটেক্সটে এটার আমাদের এসে হতে পারে, অ্যাসেসমেন্টটা হতে পারে। এবার আমরা লেভেলস অফ টিচিং পড়বো। মাথায় রাখতে হবে লেভেলস অফ টিচিং পরিষ্কার তিনটে লেভেল আছে। কি কি তিনটে লেভেল, এই তিনটে মেইন লেভেল, একটা হচ্ছে মেমোরি লেভেল, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল, একটা রিফ্লেক্টিভ লেভেল। এটা পরিষ্কার জানতে হবে। লেভেলস অফ টিচিং মানে মেইনলি তিনটে লেভেল আছে, একটা মেমোরি লেভেল আছে, একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল আছে, আরেকটা রিফ্লেক্টিভ লেভেল আছে। এবার দেখছি আমরা মেমোরি লেভেলটা কি। মেমোরি লেভেল অফ টিচিং আমরা যখন এটা করছি, এটা মেইনলি মেমোরি লেভেল অফ টিচিং, এটা মনে রাখতে হবে জোহান ফ্রেডরিচ হার্বার্টের দেওয়া মেমোরি লেভেল অফ টিচিং। নেচারটা কি হয়, পরিষ্কার রাখা। মেমোরি লেভেল মানে মেমোরাইজ করা, শুধু মনে রাখা, মুখস্থ করা, মেমোরাইজ করা। যখন মেমোরি করছি আমরা, মেমোরাইজ করছি, অনেক সময় না বুঝেই করছি আমরা, তাই না, না বুঝেই মুখস্থ করছি আমরা। না বুঝে মুখস্থ করা, মনে রাখার জন্য থটলেস লার্নিং বা রট লার্নিং যেটাকে আমরা বলি, চিন্তা ভাবনা না করে মুখস্থ করা। তাহলে মেমোরি লেভেল অফ টিচিংটাকে বলা হচ্ছে থটলেস লার্নিং বা রট লার্নিং। এটা কোনটাকে বলা হয়, এটা ব্লুমস ট্যাক্সোনমির মধ্যে ফার্স্ট লেভেলটাকে এখানে করা হচ্ছে, সেটা মেইন ফোকাস করছে ব্লুমস ট্যাক্সোনমি। আমরা পরের ভিডিওতে এটা পড়াবো। ব্লুমস ট্যাক্সোনমিতে মেইন যেটা ফোকাস করছে ফার্স্ট লেভেলের মধ্যে, একটা মেমোরাইজেশন, সেটাকে রিটেনশন, সেটাকে আবার রিকল করা, অ্যান্ড রিপ্রোডাকশন অফ ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল অফ ব্লুমস ট্যাক্সোনমি। সেটা হচ্ছে এখানে, ওটা ব্লুমস ট্যাক্সোনমিতে দেখানো হচ্ছে। তো আমাদের মনে রাখতে হবে মেমোরি লেভেল অফ টিচিং মানে থটলেস লার্নিং অর রট লার্নিং, অ্যান্ড ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই জোহান ফ্রেডরিচ হার্বার্ট। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে দ্য লার্নার মেইনলি রিমেম্বার্স অ্যান্ড রিপ্রোডিউসেস হোয়াট ইজ টট উইদাউট ডিপ আন্ডারস্ট্যান্ডিং। মেমোরি লেভেল মানে তার শুধু না বুঝে মুখস্থ করেছে, থটলেস লার্নিং মানে সে কিছু না বুঝেই, হয়তো পরিষ্কারভাবে না বুঝেই সে মেইনলি সেটাকে মুখস্থ করছে, সে মেইনলি ওটাকে রিমেম্বার করছে বা ওটাকেই আবার আওড়াচ্ছে এবং বলছে, ঠিক আছে। তার কি ক্যারেক্টারিস্টিক্সটা কি, এটা হলো সিম্পল অ্যান্ড বেসিক লেভেল অফ টিচিং। এটা হচ্ছে একদম সিম্পল অ্যান্ড বেসিক লেভেল অফ টিচিং, এখানে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের খুব একটা জায়গা নেই। তো আর পরেটা হচ্ছে ইট এমফোসাইজেস অন রট মেমোরি রাদার দ্যান রিজনিং। এখানে রিজনিংয়ের ব্যাপার নেই, রিজনিং মানে তো আন্ডারস্ট্যান্ডিং হবে, এটা তো বললাম থটলেস, তো উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। তাহলে এখানে এমফোসিসটা কি হচ্ছে, রট মেমোরির উপরে, মানে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং। সুটেবল ফর ইয়াং লার্নার্স অর বিগিনার্স। আমরা একদম ছোট্টবেলায় বাচ্চাদেরকে কি করাই, একদম ছোটবেলায় বাচ্চাদেরকে আমরা রিসাইট করাই, কবিতা মুখস্থ করাই। তো এই বিষয়গুলো অনেকটা এই মেমোরি লেভেল অফ টিচিংয়ে আসে। এটার মধ্যে কি কি স্টেপসগুলো আসছে, প্রথম স্টেপ হচ্ছে এখানে প্রিপারেশন। কি প্রিপারেশন, দ্য টিচার প্রিপেয়ার স্টুডেন্টস ফর লার্নিং, ঠিক আছে। এটার স্টেপসগুলোকে একটু আলোচনা করা, মানে মেমোরি লেভেলের মধ্যে প্রথম হচ্ছে দ্য টিচার প্রিপেয়ার্স দ্য স্টুডেন্টস ফর লার্নিং। আজকে তোমাদেরকে এটা পড়াবো বা এটা পড়বে, এই কবিতাটা পড়বে, স্টেটমেন্ট অফ এম এটা দরকার নেই, হ্যাঁ, দ্য টিচার টেল স্টুডেন্টস, এটা প্রয়োজন নেই, এটার অত মাথায় রাখা দরকার নেই। বাট প্রিপারেশন ইজ দেয়ার, প্রেজেন্টেশন ইজ ইম্পর্টেন্ট। প্রেজেন্টেশন, দ্য টিচার প্রেজেন্টস ফ্যাক্টস অর কন্টেন্ট ক্লিয়ারলি, পরপর করে ফ্যাক্টসগুলোকে দেয়। কম্পারিজন অর অ্যাসোসিয়েশন, দ্য টিচার হেল্প স্টুডেন্টস কানেক্ট নিউ আইডিয়াস উইথ হোয়াট দে অলরেডি নো।
এটা হচ্ছে এই স্টেপসগুলো। আফটার দ্যাট জেনারেলাইজেশন, টিচার সামারাইজ করে ফুল আইডিয়াটাকে, অ্যাপ্লিকেশন, স্টুডেন্টস অ্যাপ্লাই দ্য লার্ন ফ্যাক্টস ইন সিম্পল কনটেক্সট। এটা গেল আমাদের মেমোরি লেভেল। ফার্স্টটা আমাদের তাহলে মেমোরি লেভেলটাকে আমরা বুঝে গেলাম। দ্বিতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। তাহলে মেমোরি লেভেলটা আমরা কি বলেছিলাম? থটলেস লার্নিং, মানে যেখানে ছিল আন্ডারস্ট্যান্ডিং এর কোনো জায়গা নেই। দ্বিতীয়টা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। আর এই আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংটা কার দেওয়া? রাখতে হবে H.C. মরিসন। আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংটা ইন্ট্রোডিউসড হয়েছিল বাই H.C. মরিসন। তাহলে প্রথমটা ছিল মেমোরি লেভেল, থটলেস লার্নিং, আর 2 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিংটা হচ্ছে থটফুল লার্নিং। থটফুল লার্নিং। এবার কিন্তু দেখো কি বলছে, এটা রিলেট কি করছে? আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন লেভেল অফ ব্লুমস ট্যাক্সোনমি। ব্লুমস ট্যাক্সোনমিতে যে আমাদের 6টা আছে মানে পার্ট, সেখানে 6টা, এটা অ্যাকর্ডিং টু, আমি আবার বলছি ব্লুমস ট্যাক্সোনমির পরবর্তীতে আরও ভালো করে বুঝিয়ে দেবো, সেখানে বুঝে নেবে। এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাপ্লিকেশন লেভেলটাকে বোঝানো হচ্ছে। মেইন ফোকাসটা কি হচ্ছে এখানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলের মধ্যে? ডেভেলপিং আন্ডারস্ট্যান্ডিংটাকে বোঝা। আন্ডারস্ট্যান্ড হলো মানে রিজনিং করতে হবে, আর এবং তার সাথে রিজনিংয়ের সাথে অন্য সিচুয়েশনের সাথে সেটাকে ইন্টারপ্রেট করা। লার্নার গোজ বিয়ন্ড মেমোরাইজেশন। এখানে কিন্তু ওই ফার্স্ট লেভেলের মতন শুধুমাত্র মুখস্থ করা দিয়ে ব্যাপার নয়, রট লার্নিংয়ের জায়গা নেই এখানে। রট লার্নিংয়ের ওপরে উঠে গিয়ে তাদেরকে কি করতে হয়? দে স্টার্ট কম্প্রিহেন্ডিং আইডিয়াজ অ্যান্ড রিলেশনশিপস। কম্প্রিহেন্ডিং মানে কি? টোটালি আন্ডারস্ট্যান্ডিং, বিভিন্ন বিষয়গুলোকে ভালো করে বোঝা এবং রিলেশনশিপটাকে তৈরি করা বিটুইন ফ্যাক্টস অ্যান্ড প্রিন্সিপালস। একটার সাথে আরেকটা বিষয় বা ফ্যাক্টস প্রিন্সিপালসগুলোকে ভালোভাবে বোঝা এবং সেটাকে কম্প্রিহেন্ড করা। এটার মেইন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে লার্নিং ইজ বেসড অন লজিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। বললাম থটফুল লার্নিং, তো আন্ডারস্ট্যান্ডিং তো থাকতেই হবে। স্টুডেন্টস ক্যান এক্সপ্লেন আইডিয়াজ ইন দেয়ার ওন ওয়ার্ডস, নিজের মতন বলতে পারে, কারণ এখন তো তারা বুঝে নিয়ে করছে। এনকারেজ করছে রিজনিং অ্যান্ড ইমাজিনেশন, ইট ইজ ইম্পর্টেন্ট। এর স্টেপসগুলো কি কি? প্রথম স্টেপ হচ্ছে এক্সপ্লোরেশন, মানে লার্নার তখন নতুন কোনো কনসেপ্ট যেহেতু আন্ডারস্ট্যান্ড করেছে, তারপরে নতুন ফ্যাক্টকে বোঝার চেষ্টা করেছে এবং সেই নতুন ফ্যাক্টগুলোকে বুঝে লার্নার এক্সপ্লোর করছে নতুন কনসেপ্টস। প্রেজেন্টেশন করবে, দ্য টিচার প্রেজেন্টস কন্টেন্ট সিস্টেমেটিক্যালি। এখানে যেহেতু আমাদের লেভেল অফ টিচিং বলছি, তো এখানে টিচারের কনটেক্সটে ব্যাপারগুলোকে বলা হচ্ছে। গেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং। এবার এই থার্ড যেটা আমরা আন্ডারস্ট্যান্ডিং লেভেল অফ টিচিং এর মধ্যে স্টেপসগুলো কী কী হবে? প্রথম হচ্ছে এক্সপ্লোরেশন। আন্ডারস্ট্যান্ডিং মানে যেটা বললাম থটফুল, তার মানে এখানে এক্সপ্লোর করবে টিচার। দ্য লার্নার এক্সপ্লোরস নিউ কনসেপ্টস, নতুন কনসেপ্টসকে তারা জানবে। প্রেজেন্টেশন, টিচার কি করবে? প্রেজেন্ট করবে কন্টেন্টটাকে সিস্টেমেটিক্যালি টুয়ার্ডস লার্নার্স। অ্যাসিমিলেশন হবে, লার্নার কি করবে? নতুন নলেজ মানে পুরনো যে তাদের প্রায়ের যে আন্ডারস্ট্যান্ডিং তার সাথে নিউ নলেজকে কানেক্ট করবে। অর্গানাইজ করা মানে ইনফরমেশনস, হোয়াট এভার ইনফরমেশন হ্যাভ বিন কালেক্টেড, দ্যাট উইল বি অ্যারেঞ্জড মিনিংফুলি। মানে এটা তখনই সম্ভব when they have got that concept clear. Next is recitation, that is the learner expresses their understanding. Recitation মানে to say, to speak up, মানে তারা কি করছে? ওদের আন্ডারস্ট্যান্ডিং এর পরে সেই ম্যাটারটাকে নিয়ে তারা ডিসকাস করছে, তারা এক্সপ্লেনেশন করছে। আর নেক্সট ইজ থার্ড ইজ রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং। রিফ্লেক্টিভ খেয়াল রাখতে হবে। রিফ্লেক্টিভ মানে হচ্ছে শুধু থটফুল নয়, এটা হবে মোস্ট থটফুল, তাই না? অ্যান্ড ইট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই বেজ অ্যান্ড হান্ট। রিফ্লেক্টিভ লেভেল অফ টিচিং, তাহলে তিনটে আমরা বলেছিলাম, তার মধ্যে তাহলে প্রথমটা গেল মেমোরি লেভেল, সেকেন্ডটা গেল আন্ডারস্ট্যান্ডিং লেভেল, অ্যান্ড থার্ড ওয়ান ইজ রিফ্লেক্টিভ লেভেল। রিফ্লেক্টিভ মানে একদম অ্যাডভান্সড লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং। দেখো মোস্ট থটফুল অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং লেভেল। এখানে কি হচ্ছে? ক্রিটিক্যাল থিঙ্কিং হবে, শুধু বোঝা নয়, এবার বুঝে নিয়ে সেটাকে নিয়ে ক্রিটিক্যালি সেটাকে বোঝার চেষ্টা করা, অ্যানালিসিস করা, প্রবলেম সলভিং করা। অ্যান্ড ইন দিস কেস প্রমোটটা কি করে? হায়ার অর্ডার থিঙ্কিং, হটস আমরা সমস্ত পড়বো, হায়ার অর্ডার থিঙ্কিং অ্যান্ড লোয়ার অর্ডার থিঙ্কিং। ব্লুমস ট্যাক্সোনমির মধ্যে আমি বারবার বলছি, দিস আর ভেরি ইম্পর্টেন্ট এরিয়াস দ্যাট হ্যাজ টু বি ডিসকাসড ইন দ্য নেক্সট ভিডিও। তো তারপর এখানে বলা হচ্ছে যে মেইন ফোকাসটা কি এখানে? এই হটসের উপরে, হায়ার অর্ডার থিঙ্কিং, যেখানে আসবে অ্যানালিসিস, সিনথেসিস, ইভ্যালুয়েশন অ্যান্ড ক্রিয়েটিভ প্রবলেম সলভিং। আর এখানে মেইন কি ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে? মোস্ট অ্যাডভান্সড অ্যান্ড থটফুল লেভেল অফ টিচিং, যেটা আমরা বললাম। ফোকাসেস অন ক্রিটিক্যাল থিঙ্কিং, যেটা বলা হলো। স্টেপসগুলো কি কি? ক্রিয়েটিং আ প্রবলেমেটিক সলিউশন, একটা প্রবলেমেটিক একটা সিচুয়েশন তৈরি করতে হবে। প্রবলেমেটিক সিচুয়েশন তৈরি করলেই না, সেখানে স্টুডেন্টসরা একটা হাইপোথেটিক্যাল প্রবলেম বার করবে, যে হাইপোথেটিক্যাল একটা ভাবে এটা করলে এটা হতে পারে, লাইক ফর্মুলেশন অফ হাইপোথেসিস তখন তৈরি হবে। ভেরিফিকেশন অফ হাইপোথেসিস, যেই হাইপোথেসিসটাকে তারা ভাবছে, হাইপোথেসিসটা মানে কি? একটা পসিবল যে সলিউশনস কি হতে পারে প্রপোজ করা, সেটা হচ্ছে হাইপোথেসিস করা। এবার ওই হাইপোথেসিসটাকে ভেরিফাই করা মানে বোঝাই যাচ্ছে এটা সমস্ত অ্যাডভান্সড লার্নিংয়ের লেভেলে চলে যাচ্ছে। সেখানে আমরা যেটা রিসার্চ ওয়ার্কের ক্ষেত্রে যেই জিনিসগুলো হয়, তারপর আসে ডেটা অর এভিডেন্স ইজ গ্যাদার্ড, ডেটা কালেকশন, টেস্টিং অফ হাইপোথেসিস। লার্নার সেখানে কী করে? যে ডেটাটাকে কালেক্ট করা হচ্ছে সেটাকে অ্যানালাইজ করবে এবং তারপর কনক্লুশন ড্র করবে। তো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। মরিস এল বেজ 1976-এ অ্যাড করেছিল মোর লেভেল আন্ডার দ্য নেম অটোনোমাস ডেভেলপমেন্ট। মনে রাখতে হবে অটোনোমাস ডেভেলপমেন্টের আন্ডারে আরও কিছু লার্নার্স বিকাম কমপ্লিটলি সেলফ রিলায়েন্ট ইন লার্নিং অ্যান্ড থিঙ্কিং। মানে ওই তিনটের বাদেও মরিস এল বেজ 1976-এ এটাকে অ্যাড করেছিল। সেখানে স্টুডেন্টসরা কী হচ্ছে, মানে লার্নার্সরা কী হচ্ছে? কমপ্লিটলি সেলফ রিলায়েন্ট, নিজের উপরেই পুরোপুরি নির্ভরশীল।
ঠিক আছে, এবার আমরা যেমন লেভেলস অফ টিচিং পড়লাম, ওখানে মেইনলি আমরা বললাম 3টে, কিন্তু আমরা যখন এই লার্নিং মানে স্টুডেন্টসদের পার্সপেক্টিভে করছি তখন লেভেলস অফ টিচিং অ্যাকর্ডিং টু হোকানসন অ্যান্ড হুপার বলছে দেয়ার আর 5। ফার্স্ট ওয়ান বলা হচ্ছে রিসেপশন, মানে সেখানে রিসিভিং ইনফরমেশন, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যাবজর্ভিং ইনফরমেশন। আর সেই ক্ষেত্রে আমরা দেখবো যে ওই ফার্স্ট লেভেলের টিচারের কাজ কী হবে, ইনফরমেশনটাকে প্রোভাইড করানো, অ্যান্সার এক্সপ্লেনেশন দেওয়া। রোল অফ লার্নার্স কী হচ্ছে, রিসিভিং অ্যান্ড ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড দ্য কন্টেক্সট, বাস। নেচার অফ লার্নিংটাকে আমরা হচ্ছে ওয়ান ওয়ে কমিউনিকেশন, টিচার শুধুমাত্র এখানে কি করছে, লার্নারকে দিচ্ছে। ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে, ওয়ান ওয়ে কমিউনিকেশন মানে টিচার শুধুমাত্র দিচ্ছে। ঠিক আছে, সেকেন্ডটা হচ্ছে অ্যাপ্লিকেশন, বা আমরা বলছি সেকেন্ড লেভেল হচ্ছে অ্যাপ্লিকেশন, যেখানে রোল অফ আ টিচার হচ্ছে বিগিন টু ওয়ে কমিউনিকেশন। এখানে হচ্ছে লার্নার্স থিঙ্ক মোর ডিপলি অ্যান্ড ক্রিয়েটিভলি, ইনভলভস অ্যাপ্লাইং নলেজ টু প্র্যাকটিক্যাল এক্সাম্পলস। আগেরটা কি ছিল, ওনলি রিসিভিং, তারপর একটা সেকেন্ডটাতে কী হলো, অ্যাপ্লাই করা, অ্যাপ্লিকেশন মানে যেই নলেজটাকে গ্যাদার করেছে সেটাকে কোথায় দেবে, প্র্যাকটিক্যাল এক্সাম্পলস বা সিচুয়েশনসে সেটাকে ইউজ করা। থার্ড ওয়ান ইজ এক্সটেনশন। এক্সটেনশন মানে হচ্ছে কি, শুধু এবার অ্যাপ্লাই করা নয়, সেই নলেজটাকে ইউজ করবে নিউ সিচুয়েশনস, একদম নতুন সিচুয়েশনসে। ওই ক্ষেত্রে কী ছিল, অ্যাপ্লাই করবে রেগুলার সিচুয়েশনসে, এভরিডে সিচুয়েশনসে। কিন্তু থার্ড লেভেলটাতে কি বলা হলো, এক্সটেনশন, মানে যেই নলেজটাকে গ্যাদার করা হয়েছে সেই নলেজটাকে তারা নিউ সিচুয়েশনসে কীভাবে এক্সটেন্ড করবে। আর তারপর ফোর্থ ওয়ান ইজ ক্রিয়েশন, মানে এই যে নতুন আইডিয়াকে প্রডিউস করা বা নতুন সলিউশন তৈরি করা, এখানে এটা আরও অ্যাডভান্সড লেভেলে চলে যাচ্ছে। আর নেক্সট তারপরেটা হচ্ছে লাস্ট লেভেল হচ্ছে চ্যালেঞ্জ, যেখানে টোটালি এক্সপ্লোর করবে নিউ সিচুয়েশনস, সেলফ টেস্টিং। ওকে, সেখানে দেখা যাচ্ছে লার্নারের রোল হচ্ছে চ্যালেঞ্জেস পার্সোনাল লিমিটস অ্যান্ড ক্যাপাবিলিটিস, তার লিমিটেশনটাকে সে ক্রস করে চলে যাচ্ছে। তাহলে হুপার মানে তাহলে এদের মতে দেয়ার আর 5 লেভেলস অফ লার্নিং। তো এবার আমরা বলছি নেচার অফ লার্নিং তাহলে কেমন হয়, বলছেন লার্নার বিকাম সেলফ মোটিভেটেড অ্যান্ড সেলফ রিলায়েন্ট। নেচার অফ লার্নিং এই ক্ষেত্রে, এই সমস্তর মধ্যে আমরা লার্নিংয়ের ক্ষেত্রে কি দেখলাম, লার্নিংরা কি হয়ে যাচ্ছে, লার্নার্সরা কি হয়ে যাচ্ছে, দে বিকাম সেলফ মোটিভেটেড অ্যান্ড সেলফ রিলায়েন্ট, রিপ্রেজেন্টস দ্য হাইয়েস্ট স্টেজ অফ লার্নিং ডেভেলপমেন্ট। আমাদের এই ক্ষেত্রে যদি দেখি আমরা লেভেল 5-এর চ্যালেঞ্জটা, এটা হচ্ছে হাইয়েস্ট স্টেজ অফ লার্নিং ডেভেলপমেন্ট। আমরা আগেরটা ছিল হচ্ছে টিচিং, এটা আমরা লেভেল অফ টিচিং বলেছি ঠিকই, বাট ইট ইজ লেভেল অফ লার্নিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু আমাদের প্রিন্সিপালটা হবে, মানে লেভেল অফ টিচিং বলছি এখানে 5, বাট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য লার্নার্স এখানে 5 লেভেলস বলা হচ্ছে। আর এই লার্নিংয়ের নেচার অফ লার্নিংয়ের মধ্যে এটা রিপ্রেজেন্ট করছে হাইয়েস্ট স্টেজ অফ লার্নিং ডেভেলপমেন্ট। এবার আমরা আসছি ফেজেস অফ টিচিং। ফেজেস অফ টিচিং এটা কার দেওয়া, ফেজেস অফ টিচিং ইট ওয়াজ coined by Philip W. Jackson. কোন তিনটা ফেজ এখানে বলা হচ্ছে, ফার্স্ট ওয়ান ইজ প্রি অ্যাক্টিভ ফেজ, সেকেন্ড ওয়ান ইজ ইন্টারঅ্যাক্টিভ ফেজ, অ্যান্ড থার্ড ওয়ান ইজ পোস্ট অ্যাক্টিভ ফেজ। প্রি অ্যাক্টিভ ফেজ বলতে কি, যেখানে আমাদের একটা বিফোর দ্য স্টার্টিং, বিফোর দ্য বিগিনিং অফ আ ক্লাস, প্ল্যানিং লেসেন্স অ্যান্ড অবজেক্টিভস। প্রি অ্যাক্টিভ একটা ক্লাসের আগে যেই প্রোগ্রামিংটা হবে, গোল ঠিক করা, ডিসিশন নেওয়া অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজিস, অবজেক্টিভস ঠিক করা, এটা হলো প্রি অ্যাক্টিভ স্টেজ। ইন্টারঅ্যাক্টিভ ফেজ মানে কি, যেখানে টিচিং অ্যান্ড ম্যানেজিং দ্য ক্লাসরুম ইন্টারাকশন হবে, মানে পুরোপুরি ক্লাসরুমের সিচুয়েশনে থাকা, যেখানে একজন টিচার ডায়াগনোস করবে লার্নার্সদেরকে, তাদের অ্যাকশনস তাদের রিয়াকশনসের মধ্যে দিয়ে তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বুঝবে। এবং পোস্ট অ্যাক্টিভ ফেজের মধ্যে হবে ইভ্যালুয়েশন অ্যান্ড ফিডব্যাক। এই তিনটে ফেজ মাথায় রাখতে হবে। অ্যান্ড ফেজেস অফ টিচিং এটা কার দেওয়া, ফিলিপ ডাব্লিউ জ্যাকসন। এই নামগুলোকে মনে রাখাটা জরুরি। ভ্যারিয়েবলস ইন টিচিং, ভ্যারিয়েবলস আমরা জানি, আমরা ভ্যারিয়েবলসটা এখানে কি, এখানে ভ্যারিয়েবল মানে যেটা চেঞ্জেস হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে আমাদের টিচার, ভ্যারিয়েবলস অফ টিচিংয়ের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট সে, তার উপরে এটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে স্টুডেন্ট লার্নিং আউটকামসটা ডিপেন্ড করছে কার উপরে, এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করছে। তো ডিপেন্ডেন্ট স্টুডেন্ট লার্নিং আউটকাম সবসময় ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে টিচার। আর এদের দুজনের মধ্যে যেটা যোগসূত্র হচ্ছে, যেটা থ্রু দিয়ে এই আন্ডারস্ট্যান্ডিংগুলো হচ্ছে, সেটা হচ্ছে কন্টেন্ট অ্যান্ড টিচিং এইডস। এই যে মাঝের যে এই জিনিসটা, যেটা মাঝে এই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের মধ্যে আছে, যে রিলেট করছে, যে এটাকে কয়েন করছে, জয়েন করছে, সেটা হচ্ছে ইন্টারভেনিং ভ্যারিয়েবল। তিনটে ভ্যারিয়েবল তাহলে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্টারভেনিং ভ্যারিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা কি, টিচার। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, স্টুডেন্টস অ্যান্ড দেয়ার স্টুডেন্টস লার্নিং আউটকামস। ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে যেটা ভ্যারি করতে পারে, চেঞ্জ করতে পারে। ঠিক আছে, তো এই ডিপেন্ড করছে কার উপরে, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপরে ডিপেন্ড করছে। আবার কখনো কখনো এই যে মাঝখানে দুটোর মধ্যে যেটা যোগসূত্র, যে এই দুটোকে মেলাচ্ছে, সেটা হচ্ছে ইন্টারভেনিং ভ্যারিয়েবল, কন্টেন্ট অ্যান্ড টিচিং এইডস। এবার আসছি আমরা টিচিং স্টাইল। টিচিং স্টাইল সাজেস্ট করছে এই থ্রি স্টাইলস অফ টিচিং। সেটা কার দেওয়া, থর্নটন অ্যান্ড বি পল। মনে রাখতে হবে 3 টিচিং স্টাইলস। প্রথমটা কি বলা হচ্ছে, ডাইরেক্টিং স্টাইলস, যেটা হচ্ছে টোটালি টিচার সেন্টার্ড, মানে টিচার ওরিয়েন্টেড। টিচার সেন্টার্ড মানে টিচার নিজে চিন্তা ভাবনা করবে, টিচার নিজের মতন করে সমস্ত প্ল্যানিং করবে, টিচার নিজের মতন লেকচার প্ল্যান করবে, টিচার নিজের মতন ডেমনস্ট্রেশন প্ল্যান করবে। এই স্টাইলটা বেসিক্যালি ইনস্ট্রাকশনাল বেসড টিচিং। এটা
ইনস্ট্রাকশনাল বেস মানে টিচার কীভাবে সেটাকে ইনস্ট্রাকশনটা দেবে, নিজের মতন টোটাল প্ল্যানিংটা টিচার নিজে করবেন। লেকচার কাম ডেমনস্ট্রেশন হতে পারে, লেকচার হতে পারে, টোটালি এটা ডিপেন্ড করবে টিচারের নিজের রুচি, নিজের ইচ্ছে, নিজের প্রয়োজনের অনুসারে। তারপরেটা হচ্ছে এখানে ডিসকাশন স্টাইল। ডিসকাশন স্টাইলটা মানে কি, যেখানে ডিসকাশন হবে ইন্টারাক্টিভ অ্যান্ড এনকারেজেস ডায়ালগ অ্যান্ড কোয়েশ্চেন্স। এই স্টাইলের মধ্যে লার্নাররা একটু ফ্রিডম থাকে সেখানে, আগেরটার মধ্যে কিন্তু টোটালি টিচার সেন্টার, টিচার যেইভাবে করবে সেইভাবেই হবে। কিন্তু ডিসকাসিং স্টাইলের মধ্যে লার্নারের একটা ছোট্ট ফ্রিডম অফ স্পিচ থাকে, যেহেতু ডিসকাশনের জায়গা থাকছে, লার্নার নিজের মতন নিজের ভাবনা, নিজের প্রশ্নগুলোকেও রাখতে পারে। তো একটা ওপেন এনভায়রনমেন্ট তৈরি হয় এই ডিসকাসিং স্টাইলের মধ্যে, যেখানে কোয়েশ্চেন করা যেতে পারে, যেখানে লার্নারের মনে প্রশ্ন থাকে সে প্রশ্নও রাখছে। হ্যাঁ, তো টিচার এখানে শুধুমাত্র যে একজন টোটালি টিচার্সের পুরোপুরি শুধু ইনস্ট্রাকশন দেবেন এবং তার বাইরে কিছু নয়, তা কিন্তু নয়। এখানে কিন্তু টিচার একটা ফ্যাসিলিটেটরের মতন কাজ করবে, মানে হেল্পার, সাপোর্টারের মতন কাজ করবে। তাদের থট প্রসেসটা যাতে, স্টুডেন্টদের থট প্রসেসটা যাতে অ্যাক্টিভেটেড হয়, তাদের লার্নিংটা যাতে আরও ভালো হয়, তাদের ক্রিয়েটিভিটিটাকে যাতে একটু গ্রো করানো যেতে পারে, তাই জন্য এখানে টিচার কি করবেন, হেল্প করবেন, সাপোর্ট করবেন। আর থার্ড স্টাইল হচ্ছে ডেলিগেটিং স্টাইল। ডেলিগেটিং স্টাইল মানে কি, টোটালি লার্নার সেন্টার্ড। এবার লার্নারদের প্রয়োজন অনুসারে, লার্নারের কথা ভেবে কিন্তু যে স্টাইল অফ টিচিং হবে সেটা হচ্ছে ডেলিগেটিং স্টাইল। এটা গিভ স্টুডেন্টস এর রেসপন্সিবিলিটি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। তারা টোটালি ইন্ডিপেন্ডেন্ট ইন দিস কেস। কি হবে এখানে, লার্নার্সদেরকে অ্যাসাইনমেন্টস দিয়ে দেওয়া হলো, প্রজেক্ট দিয়ে দেওয়া হলো, তারা তাদের নিজেদের মতো প্রজেক্ট করবে, নিজেদের মতন অ্যাসাইনমেন্ট করবে, নিজেদের মতন করে সাজাবে। হ্যাঁ, দ্য লার্নার্স ডু দেয়ার অ্যাসাইনমেন্টস ইন্ডিভিজুয়ালি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্টলি। এখানে টোটাল স্বাধীনতা তাদেরকে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ডেলিগেটিং স্টাইল। তাহলে তিনটে স্টাইল আশা করি বুঝে গেছো। আচ্ছা, এতক্ষণ তো আমরা তাহলে তিনটে টিচিং স্টাইল পড়লাম, তাই তো? এবার আমরা বলবো, টিচিং স্টাইল পড়লাম, এবার আমরা পড়বো লার্নিং স্টাইল। লার্নিং স্টাইল, চারটে প্রাইমারি লার্নিং স্টাইল। আর সেই লার্নিং স্টাইলটা, এটা কার দ্বারা দেওয়া? এটা ফ্লেমিং এর দেওয়া। এটাকে বলা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক, ভি স্ট্যান্ডস ফর ভিজুয়াল, এ স্ট্যান্ডস ফর অডিটরি, আর স্ট্যান্ডস ফর রিডিং অ্যান্ড রাইটিং, অ্যান্ড কে স্ট্যান্ডস ফর কাইনেস্থেটিক। কাইনেস্থেটিক ভিজুয়াল মানেটা কি? ভিজুয়াল হচ্ছে যেমন আমাদের চোখের সামনে যেটা দেখছি, যেটা আমাদেরকে সাহায্য করছে, ভিজুয়াল এইডস। যেমন ডায়াগ্রাম হতে পারে, চার্টস, গ্রাফস, ভিডিওস। আমি এখানে বোর্ডটাকে দেখাচ্ছি, আমি এখানে আমার প্যানেলটাকে দেখানো হচ্ছে লিখে। সো ইট ইজ হেল্পিং ইউ টু সি, হ্যাঁ না? ঠিক তেমন অডিটরি। অডিটরি মানে যেটা লিসেনিং বা হিয়ারিংয়ের সাথে রিলেটেড, যেমন হতে পারে একটা লেকচার, ডিসকাশন বা অডিও রেকর্ডিংস, অডিটরি। রিডিং বা রাইটিং হলে হচ্ছে, আর যেমন আমরা টেক্সট বুক পড়ছি, আমরা এসেজ অ্যান্ড অল, বিভিন্ন রকমের লেখার প্র্যাকটিস করা, রিডিং, রাইটিং সব কিছু, এটা হচ্ছে আর। অ্যান্ড কে ইজ কাইনেস্থেটিক। কাইনেস্থেটিক মানে কি হচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। যেমন আমরা কোনো এক্সপেরিমেন্ট করছি, হ্যান্ডস অন এক্সপেরিমেন্টস আমরা করছি, আমরা বিভিন্ন রকমের পার্টিসিপেশন করছি, আমরা রোল প্লে করছি, নাটক করছি, অ্যান্ড অল দিস কাম আন্ডার দিস 4 প্রাইমারি লার্নিং স্টাইলস। আগেরটা ছিল 3 টিচিং স্টাইলস, এবার হলো লার্নিং স্টাইল। এবার আমরা বলবো মডেলস অফ টিচিং। এবার খেয়াল রাখতে হবে, টিচিং মডেলটাকে এখানে স্ট্রাকচার করা হচ্ছে, মানে টিচিং মডেলটা কি? মডেল অফ টিচিং মানে হচ্ছে একটা স্ট্রাকচার্ড একটা মেথড। আমরা মডেল মানে কি, যেটা একটা স্ট্রাকচার আছে সেটাই তো মডেল। তো আমাদের মডেলস অফ টিচিং মানে স্ট্রাকচার মেথড বা একটা স্ট্র্যাটেজি, যেটা কি করছে, ডিজাইন করা হয়েছে টু হেল্প দ্য টিচার্স ক্রিয়েট ইফেক্টিভ লার্নিং এক্সপেরিমেন্টস। ক্লাসরুমটাতে ভালো টিচিং যাতে হয়, যেন ইফেক্টিভ লার্নিং টেক্স প্লেস করে, তার জন্য যেটা। এখানে ব্রুস জয়েস সে কি বলেছে, যে স্কুল ফ্যাকাল্টিজ অ্যান্ড ইন্ডিভিজুয়াল টিচার্স ক্রিয়েট লাইফ ইন স্কুলস বাই মডেলস অফ টিচিং। খেয়াল রাখতে হবে হোয়াট ব্রুস জয়েস হ্যাজ সেড। পল ডি কি বলেছে, অ্যান্ড এগেন হ্যাজ রাইটলি স্টেটেড দ্যাট মডেলস আর প্রেসক্রিপটিভ টিচিং স্ট্র্যাটেজিজ ডিজাইন টু অ্যাকমপ্লিশ স্পেসিফিক ইনস্ট্রাকশনাল গোলস। তারা এরা সবাই, ব্রুস জয়েস, পল ডি, এগেন, এরা সবাই কিন্তু সেই টিচিং মডেলস অফ টিচিং নিয়ে তারা বলেছেন। মানে এবার আমরা দেখবো কি কি টাইপস অফ টিচিং মডেলস আছে। এবার অ্যাকর্ডিং টু জয়েস অ্যান্ড ওয়েল, আমাদের টিচিং মডেলসগুলোকে নিয়ে আমরা দেখছি। এরা বলছে, জয়েস অ্যান্ড ওয়েল তারা বলেছেন যে এই যে মডেলস অফ টিচিং, এটা কত রকমের আছে? দেয়ার আর 4 মেইন টাইপস অফ। এই 4টে যে মেইন মডেলস আছে, তার আন্ডারেই বাকি সব কিছু আসছে। এবার কি কি বলছে, প্রথমটাকে বলা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং মডেল। একটু খেয়াল রাখতে হবে, ফার্স্ট ওয়ান ইজ ইনফরমেশন প্রসেসিং মডেল, সেকেন্ড ওয়ান ইজ সোশ্যাল ইন্টারাকশন মডেল, থার্ড ওয়ান ইজ পার্সোনাল ডেভেলপমেন্ট মডেল, অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ বিহেভিয়ার মডিফিকেশন মডেল। এবার আমরা এই 4টাকে আরেকটু ইলাবোরেটলি পড়ব। প্রথমটা ছিল এখানে ইনফরমেশন প্রসেসিং মডেল। দেখো, এই নামটার সাথে বোঝা যাচ্ছে ইনফরমেশন প্রসেসিং মডেল মানে কি হতে পারে। ইনফরমেশন প্রসেসিং মানে কি, ইনফরমেশনটাকে প্রসেস করা হবে, মানে কি এটা ফোকাস করবে কিসের উপরে, যে ইনফরমেশনটা হিউম্যান মাইন্ড রিসিভ করছে, যে ইনফরমেশনটা আমরা গ্যাদার করছি, সেটাকে আমরা তারপর কিভাবে ওই ইনফরমেশনটাকে ইউজ করব, কিভাবে সেটাকে নিয়ে আমরা প্রসেস করব, কিভাবে সেটাকে তৈরি করব, এই যে বিষয়টা, ডেভেলপ লজিক্যাল থিঙ্কিং। যখন ইনফরমেশনটাকে গ্যাদার করার পরে আমরা নিজেদের মতন সেই ইনফরমেশনটাকে ইন্টারপ্রেট করি, বিভিন্নভাবে আমাদের ওটা নিয়ে আমরা ক্রিটিসাইজ করি, ক্রিটিক্যাল থিঙ্কিং করি, তাই না? এই ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের ফলে কি হচ্ছে, লজিক্যাল থিঙ্কিং হচ্ছে, রিজনিং হচ্ছে, ইনকোয়ারি বেসড লার্নিং হচ্ছে। এই সমস্তগুলো হচ্ছে আমাদের ইনফরমেশন প্রসেসিং মডেল। তো ইনফরমেশন
ইনফরমেশন প্রসেসিং মডেলের মধ্যে আরও বেশ অনেক কটা মডেলস অফ টিচিং আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল, মনে রাখতে হবে, বাই হিলডা টাবা, ভেরি ইম্পর্টেন্ট। ইনফরমেশন প্রসেসিং মডেলের মধ্যে একটা হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল বাই হিলডা টাবা, আরেকটা হচ্ছে ইনকোয়ারি মডেল, ইনকোয়ারি ট্রেনিং মডেল বাই রিচার্ড সাচম্যান। এই প্রোপোনেন্টদের নামগুলোকে জেনে রাখাটা দরকার। তারপরটা আছে, তোমাদের যদি প্রয়োজন বোধ করে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তোমাদের পরবর্তীতে তোমরা এই ডিটেলসগুলোকে নিয়ে নিতে পারবে। আচ্ছা, এবার ইন্ডাকটিভ থিঙ্কিং মডেলটার মধ্যে কী হচ্ছে, এটা মেইনলি ডেভেলপ করছে ইন্ডাকটিভ মেন্টাল প্রসেসটাকে, মানে কি অ্যাকাডেমিক এরিয়াতে রিজনিংটাকে শেখানোর জন্য ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল আছে বা হিলডা টাবা। হ্যাঁ, স্টুডেন্টসরা এখানে একটা স্পেসিফিক কোনো ফ্যাক্টর থেকে বিভিন্ন রকম জেনারেল প্রিন্সিপালস বা থিওরিজে চলে যায়। হ্যাঁ, স্পেসিফিক কোনো ম্যাটার থেকে আমরা জেনারেল এরিয়াতে চলে যাব, আমরা স্পেসিফিক কোনো এক্সাম্পল থেকে আমরা জেনারেলের দিকে চলে যাব। এটা হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল। আমরা ইনকোয়ারি ট্রেনিং মডেলের ক্ষেত্রে কি হচ্ছে, রিচার্ড সাচম্যানের দেওয়া, মানে এখানে ইনকোয়ারি করা, মানে কোনো কিছুর বিষয়ে, কোনো বিষয়কে আরও ভেতর থেকে গভীরভাবে সেটাকে জানার চেষ্টা করা। আর এই ক্ষেত্রে স্টুডেন্টসরা কি করে, দে লার্ন টু থিঙ্ক লাইক সায়েন্টিস্টস বাই অবজার্ভিং, হাইপোথেসাইজিং মানে কি, ভাবছি এটা করলে কি হতে পারে, কি হতে পারে না। তাদের এই যে ইনকোয়ার করা, কোনো বিষয়টাকে আরও গভীরভাবে চিন্তা করা এবং তার ভেতরে থেকে সেটাকে মানে তাদের যে কিউরিয়াসিটিটাকে তারা ইনভেস্টিগেট করার কথা ভাবে, সেটাকে নিয়ে ফার্দার ইনভেস্টিগেশনের কথা ভাবে। তো সেটা হচ্ছে ইনকোয়ারি ট্রেনিং মডেল অ্যান্ড ইট ওয়াজ গিভেন বাই রিচার্ড সাচম্যান, মনে রাখতে হবে। সায়েন্স ইনকোয়ারি মডেল বাই জোসেফ জে স্কোয়াব, মনে রাখতে হবে সায়েন্স ইনকোয়ারি মডেলটা গিভেন বাই জোসেফ জে স্কোয়াব। সেখানে কি করছে, এটা মেইনলি হেল্পফুল, ভেরি হেল্পফুল ইন ডুইং সায়েন্টিফিক ওয়ার্ক, সায়েন্টিফিক অ্যাটিটিউড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য মেথডস ইউজড ইন সায়েন্স অ্যান্ড রিসার্চ ওয়ার্কের জন্য এই সায়েন্স ইনকোয়ারি মডেল ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইজ কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল, এটা তো ভীষণ ইম্পর্টেন্ট। কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল কার দেওয়া, জেরম ব্রুনার, এটা একটু খেয়াল রাখবে, এগুলো এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। জেরম ব্রুনার, এই কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেলটা কি হচ্ছে, এটা কনসেপ্টটাকে অ্যাটেন করা, মানে কি একটা কোনো বিষয়ের তুমি ইনডেপথ নলেজটাকে গ্যাদার করছো, মানে কি ইউ আর অ্যাকুয়ারিং স্কিলস, আর তাই শুধু নয়, স্কিলটাকে রিজনিং করা। ঠিক আছে, কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল মানে ইট স্ট্রেনথেন্স রিজনিং স্কিলস অ্যান্ড হেল্পস লার্নার্স থিঙ্ক ক্রিটিক্যালি বাই কম্পেয়ারিং, ক্লাসিফাইং অ্যান্ড জেনারেলাইজিং ইনফরমেশন। কোনো একটা বিষয়কে শুধু কনসেপ্ট ফর্মেশন মানে কি, কনসেপ্ট ফর্মেশন মানে সেটাকে আমি ক্রিটিক্যালি অ্যানালাইজ করবো, আরেকটার সাথে এটাকে কম্পেয়ার করবো, আরও গভীরভাবে সেটাকে জানবো, ইনডেপথ আমরা জানবো, সেটা হচ্ছে কনসেপ্ট অ্যাটেনমেন্ট মডেল। তারপরটা হচ্ছে ডেভেলপমেন্ট মডেল গিভেন বাই জিন পিয়াজে, আরভিং সেজেল অ্যান্ড এডমান্ড সালিভান। প্লিজ মনে রাখবে এগুলো। তো এখানে এদের কি হচ্ছে, এই ডেভেলপমেন্ট মডেলের ক্ষেত্রে কি হচ্ছে, এই ডেভেলপমেন্ট মডেলটা এটা টিচারকে হেল্প করে to create experiences that match students' cognitive levels and stimulate mental growth. স্টুডেন্টদের কগনিটিভ লেভেল মানে তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে বোঝার জন্য, এবং তাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের সাথে টিচার যেটা ক্রিয়েট করবে, যে সিচুয়েশনটা, লার্নিং এক্সপিরিয়েন্সটা, তার সাথে সেই আন্ডারস্ট্যান্ডিং লেভেলটাকে ম্যাচ করতে হবে, যার ফলে কি হবে, স্টুডেন্টসদের মেন্টাল গ্রোথটা ক্রিয়েটেড হবে, মেন্টাল গ্রোথটা স্টিমুলেটেড হবে বা অ্যাক্টিভেটেড হবে। আরেকটা হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেল, এটাও ভেরি ইম্পর্টেন্ট, গিভেন বাই ডেভিড অসবেলের অ্যাডভান্স অর্গানাইজার মডেল। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ নোট। এখানে অ্যাডভান্স অর্গানাইজার মডেলটা কি হচ্ছে, ইট ইজ ভেরি মিনিংফুল। কেন, একটা অ্যাডভান্স অর্গানাইজার মানে এটা হচ্ছে একটা নলেজকে লং টাইম ধরে সেটাকে গ্যাদার করে রাখার জন্য, যে রিটেন করে রাখার জন্য যেই সিস্টেমটাকে আমরা বলছি নিউ মেটেরিয়াল টিচার, যেটা আমাদের অ্যাডভান্স অর্গানাইজার, সেটাই হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেল। তো আমাদের এখানে অ্যাজ আ সামারি আমরা বললাম যে এই সমস্ত মডেলগুলো কি হচ্ছে, whether it is from Hilda Taba's inductive thinking to Ausubel's advanced organizer, all these models focus on how learners process information. এই প্রত্যেকটাই কি নিয়ে কাজ করছে, লার্নাররা ইনফরমেশনটা কালেক্ট করে, ইনফরমেশনটা নিয়ে সেটাকে কিভাবে প্রসেস করছে, কিভাবে তারা ডেভেলপ করছে তাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে। শুধু প্রসেস করছে না, ইনফরমেশনটা শুধু কালেক্ট করছে না, তারা সেখানে সেটাকে প্রসেস করে কিভাবে তাদের আন্ডারস্ট্যান্ডিংটাকে ডেভেলপ করছে, কীভাবে এই রিজনিং, এই ইনকোয়ারি করে বা রিফ্লেকশন করে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু একই জিনিস আছে। এবার দ্বিতীয়টা আমরা চলে আসছি ফ্যামিলি অফ সোশ্যাল ইন্টারাকশন মডেলস। ফ্যামিলি অফ সোশ্যাল ইন্টারাকশন মডেলস নামটা শুনেই বোঝা যাচ্ছে এটা কেমন, এর আন্ডারে কী কী পড়তে পারে। একটা হচ্ছে গ্রুপ ইনভেস্টিগেশন মডেল, যেটা আছে ইট ওয়াজ গিভেন বাই হার্বার্ট ট্যালেন অ্যান্ড জন ডিভি। হচ্ছে এটার মেইন গোলটা হচ্ছে যে কিভাবে লার্নার্সরা সোশ্যালি একটা সোশ্যাল সিচুয়েশনে কীভাবে তারা ইন্টেলেকচুয়ালি তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা রাইজ করবে, তাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটা হবে। এটা হচ্ছে গ্রুপ ইনভেস্টিগেশন মডেল। ক্লাসরুম মিটিং মডেল গিভেন বাই উইলিয়াম গ্লেজার, সে এখানে ক্ষেত্রে কী হচ্ছে, এটা সেলফ আন্ডারস্ট্যান্ডিং। ক্লাসরুম মিটিং মডেলের মধ্যে স্টুডেন্টসদের সেলফ আন্ডারস্ট্যান্ডিং, তাদের নিজেদের বোঝা, মানে তাদের শুধু সেলফ আন্ডারস্ট্যান্ডিং শুধু না, তাদের ইমোশনাল গ্রোথ হচ্ছে কিনা, তাদের অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে রিলেশনশিপটা কতটা পজিটিভ তৈরি হচ্ছে, এই সমস্ত হচ্ছে ক্লাসরুম মিটিং মডেল। মানে ক্লাসরুমে মিটিং হচ্ছে, সবার একসঙ্গে মিট করা এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রিলেশনস,
Third one is social inquiry model. Social inquiry model given by Byron Marshalls and Benjamin Cox. এখানে social inquiry মানে বোঝাই যাচ্ছে এটা কি করছে, এটা একটা ক্রিটিক্যাল থিঙ্কিংকে ডেভেলপ করাচ্ছে। মানে এখানে social inquiry মানে সোশ্যাল যে সিচুয়েশন, সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে যে রিয়েল লাইফ যে সোশ্যাল চ্যালেঞ্জেসগুলো হচ্ছে সেই জায়গাটাকে চ্যালেঞ্জেসগুলোকে ফেস করা আর এবিলিটি নিজেদের তৈরি করা সেই চ্যালেঞ্জেসগুলোকে ফেস করার সোশ্যাল ইনকোয়ারি মডেল। তারপরটা হচ্ছে ল্যাবরেটরি মেথড মডেল। ল্যাবরেটরি মেথড মডেল শব্দটাই বোঝা যাচ্ছে যে ল্যাবরেটরিতে আমরা কি করি, অ্যাক্টিভ ওয়ার্ক, অ্যাক্টিভ পার্টিসিপেশন, তাই না, ল্যাব বেসড ওয়ার্কস। তো ল্যাবরেটরি মডেল মানে হচ্ছে যেখানে একটা টোটাল কাজ করা, অ্যাক্টিভলি পার্টিসিপেট করা ইন এনি সিচুয়েশন আর সেখান থেকে রিফ্লেক্ট করা, মানে আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। নেক্সট ইজ জুরিসপ্রুডেন্সিয়াল মডেল বাই ডোনাল্ড অলিভার অ্যান্ড জেমস পিশেভার। রোল প্লেয়িং মডেল, ওগুলো কয়েকটা ভেরি ইম্পর্টেন্ট যেগুলো এখানে রোল প্লেয়িং মডেলটাকে আমরা এখানে দেখবে। সোশ্যাল সিমুলেশন মডেল, এই বিভিন্ন মডেলসগুলো এর আন্ডারে চলে আসছে। এবার আর এখানে আমরা এটা দেখলাম, এখানে আমরা কি দেখলাম যে এই মডেলগুলো সবগুলোই কিসের আন্ডারে পড়ছে, ফ্যামিলি অফ সোশ্যাল ইন্টারাকশন মডেলগুলো কি ফোকাস করছে, সবগুলোই ডেভেলপিং কোঅপারেশন, মানে একটা সোসাইটির মধ্যে কিভাবে কোঅপারেশন, আন্ডারস্ট্যান্ডিং, এমপ্যাথি, ডেমোক্রেটিক ভ্যালুসটা স্টুডেন্টসের মধ্যে হবে। মানে সেটা সোসাইটি মানে কি, সেটা তাদের ক্লাসরুম হতে পারে, সেটা সোসাইটি ওয়ের দে আর লিভিং ইন দ্য ফ্যামিলি, সব কিছুই। এখানে তাদের যে একটা ব্যালেন্সড, ইমোশনালি তারা কিভাবে ব্যালেন্সড হয়ে তাদের ডেভেলপমেন্ট তারা করতে পারে, কিভাবে ইন্টারাকশন করতে পারে তারা ইন দ্য সোসাইটি ইফেক্টিভলি। নেক্সট ওয়ান ইজ পার্সোনাল ডেভেলপমেন্ট মডেলস। এটার আন্ডারে কী কী আসছে, শব্দটাতে বোঝা যাচ্ছে যে পার্সোনাল ডেভেলপমেন্ট মানে কি, টোটালি এখানে এই মডেলটা কি করবে, একটা মানে ইন্টারপার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং এইটাকে বোঝানো হবে, বা শুধু ইন্টারপার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং নয়, এটা সেলফ অ্যাওয়ারনেসটাকেও কিন্তু হাইলাইট করছে। এর আন্ডারে কী কী পড়ছে, নন ডাইরেক্টিভ মডেল বাই কার্ল রজার্স, অ্যাওয়ারনেস ট্রেনিং মডেল বাই ফ্রিজ পার্লস, সিনেকটিক্স অর ক্রিয়েটিভিটি মডেল বাই উইলিয়াম গর্ডন, কনসেপচুয়াল সিস্টেম মডেল বাই ডেভিড হান্ট, বিহেভিয়ার modification models by and David Hunt. আচ্ছা, তো হলো এই প্রত্যেকটার মধ্যে আমরা কি দেখতে পারবো, যে পার্সোনালিটি ডেভেলপমেন্ট মডেলসগুলো কি করছে, এটা এই প্রত্যেকটা মডেলগুলো হাইলাইট করছে না শুধু, এগুলো ফোকাস করছে কিসের উপরে, যে লার্নারদের যে নিজেদেরকে যে পার্সোনালিটি, নিজেদের পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে ফোকাস করছে, যেখানে তাদের ওয়েদার দে আর মোর ফ্লেক্সিবল, দে আর বিকামিং মোর ক্রিয়েটিভ, দে আর বিকামিং মোর ইমোশনালি ইন্টেলিজেন্ট, এই ব্যাপারগুলোকে এই মডেলসের থ্রু দিয়ে কিন্তু এই লার্নিং মডেলসগুলোকে ইউজ করা হচ্ছে। তো অল দিজ আর এসেনশিয়াল কোয়ালিটিস ফর বোথ পার্সোনাল and professional growth. Next is behavior modification models. Behavior modification models we are having, যে behavior বোঝাই যাচ্ছে, আগেটা ছিল পার্সোনাল, এবার হচ্ছে behavior modification model। এইখানে এটা ইভলভ করছে কি, এর আন্ডারেও কি হচ্ছে, আরও অনেকগুলো আসছে, যেমন প্রথম একটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে প্রোগ্রামড ইনস্ট্রাকশন মডেল, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। আরও এরকম অনেক মডেল আছে, যেমন কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট মডেল আছে। তো এই মডেলসগুলো তার আন্ডারে স্ট্রেস রিডাকশন মডেল আছে, হ্যাঁ, ট্রেনিং মডেল আছে, ডিসেন্সিটাইজেশন মডেল আছে, এই সমস্তগুলোই এটার আন্ডারে পড়ছে। এই মাস্টারি লার্নিং মডেলের মধ্যে কি হচ্ছে, আর এটাও আরেকটা মডেল, মাস্টারি লার্নিং মডেল। এখানে কি হচ্ছে, লার্নার্সরা কি হচ্ছে, মাস্টারি, কোনো একটা কিছুতে হাই লেভেল আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া, মাস্টারিটাকে সেটাতে গ্যাদার করা অফ আন্ডারস্ট্যান্ডিং বিফোর মুভিং টু দ্য নিউ কনসেপ্ট। এবার সামারিটা কি আমি বুঝলাম, এই যে টোটাল যে বিহেভিয়ার মডিফিকেশন মডেলসগুলো, সবগুলোর মেইন উদ্দেশ্যটা কি, পজিটিভ বিহেভিয়ারাল চেঞ্জ আনতে হবে। আমরা তো বলছি আমাদের সবসময় পজিটিভলি ভাবতে হবে, যদি বিহেভিয়ারাল চেঞ্জ আসে সেটা পজিটিভই হতে হবে, নেগেটিভে তো জায়গা নেই। তো থ্রু রিইনফোর্সমেন্ট, কীভাবে পজিটিভ বিহেভিয়ারাল চেঞ্জেস আসতে পারে, রিইনফোর্সমেন্টের দ্বারা। সিস্টেমেটিক লার্নিং, আমরা তো জানি যে লার্নিং অ্যান্ড টিচিং এর সমস্ত ইজ এ সায়েন্স, একটা সিস্টেমেটিক ওয়েতে যায়, স্টেপ বাই স্টেপ হয়। তো সিস্টেমেটিক লার্নিং, কন্টিনিউয়াস ফিডব্যাক, এনশিওরিং দ্যাট লার্নিং বিকামস বোথ এফিশিয়েন্ট অ্যান্ড ইফেক্টিভ, এই টোটালটা হচ্ছে এই বিহেভিয়ারাল মডিফিকেশন মডেলসের আন্ডারে। তো আমাদের আজকের ভিডিও এখানেই আমরা শেষ করব। গত ক্লাস ফার্স্ট যেটা আমাদের ক্লাস ছিল অন টিচিং অ্যাপটিটিউড, অ্যান্ড সেকেন্ড ক্লাস, এই দুটো মিলে আমরা করলাম হচ্ছে নেচার অফ টিচিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্সের মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট জায়গা সবগুলোকে হাইলাইট করা হয়েছে। আমি তোমাদেরকে এখানে খুব ডিটেলসে বোঝাবার আসলে কিছুই ছিল না, আমি তাই খুব ডিটেলসেও খুব যে বুঝিয়েছি তা নয়, আমি চেষ্টা করেছি সমস্ত বিষয়গুলোকে একবার চোখের সামনে নিয়ে আসতে। যেটা করতে হবে, বারবার এগুলোকে একবার পড়তে হবে, জাস্ট মনে একটু বসে যাক, তাহলেই যথেষ্ট। আর এরপরে আসবো আমরা নেক্সট ভিডিও নিয়ে, স্টার্টিং উইথ দ্য অবজেক্টিভস অফ টিচিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং।